আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমরা দুঃখ প্রকাশ করছি সাময়িক সময়ের জন্য একটু লেট হওয়ার কারণে। আমি অনেকগুলো স্লাইড তৈরি করেছি, একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেই কারণে একটু লেট হয়ে গিয়েছে। তোমরা একটু খবর সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে আমরা একটা সুন্দর একটা ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি, হচ্ছে লাল সালু। লাল সালু থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বলতে কোনো বছর গ্যাপ নেই, এরকম ইয়ার নাই, এরকম সেশন নাই যেখানে তোমার হচ্ছে লাল সালু থেকে পরীক্ষার প্রশ্ন আসে নাই। তো এই লাল সালু থেকে আজকে সুন্দর একটা ক্লাস তোমাদের উপহার দিব। এই লাল সালু যে ক্লাসগুলো তথ্য বলতে ক্লাস তৈরি করেছি, এখান থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে। তো যেহেতু পরীক্ষা প্রশ্ন আসবে, ক্লাসে শেয়ার দিও। আর যে পিডিএফ গুলো আছে, স্লাইডগুলো আছে, সবগুলো তোমাদেরকে দিয়ে দেবো আজকে সব মানে অনেক কিছু আছে। তোমাকে একটু দেখাই ভাই, এই জুয়েল তো দেখাই, ওদেরকে দেখা আছে কি কি তৈরি করছি দেখাই, স্লাইডগুলো দেখাই। দেখো স্লাইডগুলো তোমাকে একটু দেখাই। এই যে প্রত্যেকটা স্লাইড দেখতে পাচ্ছ, প্রত্যেকটা চিত্র সহকারে তোমাকে দেখাই দিচ্ছি, তোমার বসতে আর মনে রাখতে সহজ হয়। তো এই যে স্লাইডগুলো আছে সবগুলো তোমাকে দিব, জাস্ট একটা শেয়ার দিবা। জাস্ট কি করবা, একটা ভাইকে একটা শেয়ার দিবা, একটা শেয়ার দিয়ে জাস্ট পেজে একটা মেসেজ দিবা, বা শেয়ার দিয়েছি, পিডিএফটা আমাদেরকে দিন, আমরা তোমাকে পিডিএফটা দিয়ে দেবো। তো প্রিয় ভাইরা একটু কষ্ট করবা। ক্লাস শুরু করার আগে সবাই একটু দ্রুত শেয়ার দিয়ে দিবা, শেয়ার দিলে আমি ক্লাস শুরু করবো। সবাই আসুক, হ্যাঁ ওকে। হ্যাঁ আজকে হচ্ছে লাল সালু, আজকে হচ্ছে একবারে লাল সালু, লাল বানাই ফেলবো সবাইকে। লাল সালু থেকে এমন করে বললাম তো, প্রথমে একটা লাইভ ক্লাস শুরুতেই বলছি, যদি এরকম কোনো ইয়ার নাই যে এখান থেকে লাল সালু থেকে প্রশ্ন আসে নাই, হ্যাঁ প্রতি বছর আসে। তো প্রিয় ভাইরা, লাল সালু থেকে যেহেতু প্রতি বছর প্রশ্ন আসে, হ্যাঁ এটা হচ্ছে বি প্লাস ডি ইউনিট এবং পাশাপাশি এ ইউনিট। তো এ বি ডি এই তিনটা ইউনিটে তোমার পরীক্ষা প্রশ্ন পাবা। তো প্রিয় ভাইরা একটু দ্রুত আসো, ওকে। একটু আসো, হ্যাঁ অনেক অপেক্ষার পরে অনেক শিক্ষার্থীরা আসছো। যারা আসতেছো, হ্যাঁ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার দিবা। যারা শেয়ার দিছো তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। তোমরা শেয়ার না দিলে হয়তো আমরা তাদের কাছে পৌঁছতে পারতাম না। তোমরা শেয়ার দিচ্ছ, একটু শেয়ার দিয়ে জাস্ট একটু স্মরণ করে দাও শিক্ষার্থীদের, ওদেরকে একটু স্মরণ করে দাও ভাইয়ারা। ওকে, যারা শেয়ার দিচ্ছ তা দেখতে পাচ্ছ লাল সালু উপন্যাস থেকে ম্যারাথন একটা ওয়ান ক্লাস করাবো। এই ক্লাসের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করব ভর্তি পরীক্ষা কিভাবে প্রশ্ন আসছে, এবং তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা, এই পরীক্ষায় তুমি কিভাবে কি প্রশ্ন ফেস করো সেগুলো তোমাকে দেখাবো। ঠিক আছে ভাইয়ারা? ওকে, অনেক শিক্ষার্থী চলে আসছে, তাহলে আমি ক্লাস শুরু করে দিই, কি বলো? ওকে, তাহলে প্রিয় ভাইরা আমি ক্লাসে প্রবেশ করছি। হ্যাঁ, তো দেখো এই ক্লাসের মধ্যে যে টপিকগুলো, সেটা হচ্ছে লাল সালু উপন্যাসের ম্যারাথন ক্লাস 1। তুমি দেখতে পাচ্ছ এই ম্যারাথন ক্লাসের মধ্যে যে টপিকগুলো রেখেছি তোমাকে একটু দেখাই। এই সবগুলো দেখো, এই যে এই ব্যক্তিকে তোমাকে দেখাবো, এই ব্যক্তিকে নিয়ে তোমাকে দেখাবো, সব ব্যক্তিকে নিয়ে তোমার সাথে আজকে ডিটেইলস আলোচনা করব, এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিরকম প্রশ্ন ফেস করবো তুমি। একটু যারা শেয়ার দিয়েছো তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা শেয়ার এখনো দেওয়া নয়, তোমাদেরকে পিডিএফটা কিন্তু দিও ভাই। আমি কিন্তু তোমাদেরকে পিডিএফটা দিব, তুমি জাস্ট কি করবা, একটা শেয়ার দিবা। আরেকটা কথা বলে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে কোচিং করবা, ক্লাস করবা, কোথায় পাবা? শুধুমাত্র আমরাই, আমি আবার বলছি, অনলাইন প্ল্যাটফর্মে যদি পাও, শুধুমাত্র আমরাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে পড়াই এবং পড়েই থাকি। এবং আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং আমরা হচ্ছে দীর্ঘ 5 বছর, একটা ফার্স্ট ইয়ার থেকে অনার্স শেষ করে ফেলছি ভাইয়া। ফার্স্ট ইয়ার থেকে পড়াচ্ছি অনার্স শেষ করে ফেলছি, বুঝতে পারছো? তো আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন থেকে প্রশ্ন আসে এবং তারা কোন বই থেকে প্রশ্ন করে, সেটা আমাদের নখদর পড়ে থাকে বা মাথা শীর্ষে থাকে, বুঝতে পারছো ভাইয়া? তোর প্যারানা কিছু নাই, ভাইরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাটিতে দাঁড়িয়ে ক্লাস করে দিয়েছি, প্যারানা কিছু নাই। ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি কি পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো আমাদের জানা আছে। সেই জন্য গতবার আমাদের 16তম পজিশন, 8মতম পজিশন, এবং এবার জাবিতে 4র্থ হয়েছে আমাদের বেশ থেকে শিক্ষার্থী। তো এইগুলো কি বলবো বলো, এগুলো কি বলবো? তো বেশি কথা বললাম না, তোমরা জানো যে আসলে কিরকম দেখাই। ওকে, এখন আসি, দেখো খেয়াল করো ভাইরা, প্রথম ক্লাস এখানে আসি। দেখো প্রথম আসি সৈয়দ অলিউল্লাহ, যিনি হচ্ছেন এই গল্পের লেখক। তার লাল সালু, যে লাল সালু আমরা পড়বো, এই লাল সালু গল্পের যিনি লেখক, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন সৈয়দ অলিউল্লাহ। দেখতে পাচ্ছ কত সুন্দর হ্যান্ডসাম একটা বয়, এই সৈয়দ অলিউল্লাহ।
এই সৈয়দ অলিউল্লাহ দেখো জন্ম হচ্ছে 15 আগস্ট, যেটা আমরা কি বলি এতদিন শোক দিবস হিসেবে জানছি, এতদিন শোক দিবস, এটা বাদ হয়ে গেছে এখন বাদ, ঠিক আছে। তাহলে যে দেখো ভাইয়া, হ্যাঁ পিকচার গুলো শেষ হলো ভাই, ক্লাস দেখবা খালি পিকচার গুলো যে কত সুন্দর, একবারে বাস্তবসম্মত পিকচার তোমাদের তৈরি করছি, ক্লাসগুলো মজা হবে। দেখো ভাইয়ারা, জন্ম হচ্ছে 15 আগস্ট, মনে রাখবা কোন এক বছর, আমার যদি সালটা মনে নাই জুয়েল, সালটা মনে নাই, কোন এক বছর 1900, মানে এই সৈয়দ অলিউল্লাহর জন্ম কত সালে, এটা পরীক্ষা আসছিল একবার। হ্যাঁ এই সৈয়দ হ্যাঁ সৈয়দ অলিউল্লাহ হ্যান্ডসাম, মানে ইয়াং যখন ছিল আর কি, এখন ইয়াং এর ছবি আর কি, বুড়া কালো বুড়ো বয়স হয়ে গেছে, 1922 সালে জন্ম, তো শিখে এখানে আছে, এটা অনেক আগের ছবি। ওকে, তো 16 কোথায়, 16 ওরে এই যে এই 16 এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা পড়ে, তুমি দেখবা তোমাদের বড় ভাই যারা পড়ে বা আপুরা যারা পড়ে তাদের সাথে যদি পরিচয় হয়, দেখবা এই 16 হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একটা প্রাণ। কিরকম প্রাণ জানো, এই 16 হচ্ছে এরকম জায়গা যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা জংশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যখন টিউশন করে তখন অনেক শিক্ষার্থী এখানে সমাগম হয়, আলোচনা হয়, দেখা সাক্ষাৎ হয়। এবং আমরা যখন ফার্স্ট ইয়ার যখন আমি ছিলাম, যখন ফার্স্ট ইয়ার ছিলাম তখন আমি টিউশন যখন করতাম, তখন আমি অনেক বন্ধুর সাথে কথাবার্তা হইতো, অনেকের সাথে পরিচয় হইতো, ট্রেনে যাতায়াত করতাম। এই সেই 16, এই সেই 16 তুমি যখন পড়বা, তুমি যখন চান্স পাবা, চান্স পাওয়ার পর যখন আসবা, তখন দেখবা এই 16 জংশন, এই ট্রেনে এই জায়গায় তুমি থামবা, যখন ট্রেনে শাটল ট্রেনে যাতায়াত করবা, তুমি যখন তুমি শাটল ট্রেনে কি করবা, শাটল যাতায়াত করবা, তখন তুমি এই 16 স্টেশনটার নাম শুনতে পারবা, নাম তুমি শুনতে পারবা, ঠিক আছে ভাইয়ারা। এখন দেখো প্রিয় ভাইয়ারা, একটু খেয়াল করো, তো 16 কোথায়, চট্টগ্রামে, চট্টগ্রামের 16 তোমরা অনেকে চিনো, আমি জানি তোমরা অনেকে চিনো। তাহলে 15 আগস্ট 1922 সাল। তারপর পিতার নাম হচ্ছে সৈয়দ আহমদুল্লাহ, সৈয়দ আহমদুল্লাহ, তিনি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, হ্যাঁ তিনি ছিলেন অতিরিক্ত, হ্যাঁ ট্রেন স্টেশন সাদিয়া সুরভি বলছো ট্রেন স্টেশন, গুড। মাতার নাম হচ্ছে নাসিমারা খাতুন, মাতার নাম কি ভাইয়া, নাসিমারা খাতুন। তাহলে মায়ের নাম কি ভাইয়া, নাসিমারা খাতুন। এবং সৈয়দ অলিউল্লাহ আদি নিবাস ছিল কোথায়, নোয়াখালীতে। প্রিয় ভাইরা, আমি একটু আবার স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে একটু স্মরণ করাই দেই, সৈয়দ অলিউল্লাহ যে লাল সাল উপন্যাসটা লেখছে, এটা পুরোটাই হচ্ছে নোয়াখালীর যেই প্রেক্ষাপট, নোয়াখালীর যেই কৃষ্টি কালচার যেটা ছিল, এটাকে আলো করে লেখছেন। আমি আবার বলতেছি, ওনার জন্মের স্থান চট্টগ্রামে, ঠিক আছে মেনে নিলাম, ওনার জন্মস্থান কোথায়, চট্টগ্রামে, কিন্তু তোমার হচ্ছে সৈয়দ অলিউল্লাহর আদি নিবাস হচ্ছে কোথায়, নোয়াখালীতে। এবং এই সৈয়দ অলিউল্লাহর যেই লাল সাল উপন্যাসটা, যে বন্ডামি, মজিদ, আমেনা, রহিমা, তারপর হচ্ছে জমিলা, এই যে চরিত্রগুলা, সবগুলো চরিত্র প্রেক্ষাপট হচ্ছে কোথায়, নোয়াখালীতে। কোথায়, সবগুলো কাহিনী হচ্ছে নোয়াখালীতে। এই তো আমি দেখতে পাচ্ছি আমার সাথে 500 শিক্ষার্থী ক্রস করেছো, আশা করি সংখ্যাটা আরো বাড়বে, সংখ্যাটা আরো বাড়বে। ওকে ভাইয়া, তার নোয়াখালী পাইলাম, এটা আমার ক্লিয়ার, এটা আমার ডান ভাইয়া, এটা আমার ডান। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমার ডান। পরবর্তী আসি, খেয়াল করো, এই যে এখানে আসি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার আউয়ালপুরের পীরকে মসজিদ কি হিসাবে আখ্যায়িত দিয়েছে, মানে আখ্যা দিয়েছে, দেখা যাচ্ছে না লাইনটা, আমি যদি ই করে দিই আর কি, ই করে দিলে সুন্দর মতো দেখা যাবে আর কি। ওকে, এই দেখো এখানে লেখা আছে যে তোমার হচ্ছে আউয়ালপুরের পীর যে ছিল, ওই পীরের, হ্যাঁ এই যে এখন দেখা যাবে, একটু বড় হয়ে গেছে লেখাটা, সেজন্য দেখা যাচ্ছে না। ওকে, এখন দেখা যাবে। দেখো প্রিয় ভাইরা, একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে এই যে এটা আউয়ালপুরের পীরকে মসজিদ কি হিসাবে আখ্যা দিয়েছে, এটা হচ্ছে কি, ঠকবাজ, একটা হচ্ছে ঠকবাজ, একটা হচ্ছে ইবলিশ, একটা মিথ্যাবাদী, একটা হচ্ছে ভণ্ড। এন্ড কি নামে আখ্যা দিয়েছে, প্রশ্ন হচ্ছে এটা, একেবারে মানে প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করছে আর কি। আউয়ালপুরের যে পীর ছিল, তোমরা জানো অনেকেই, আউয়ালপুরের যে পীর ছিল, ওই পীরকে মসজিদ কি নামে আখ্যা দিয়েছিল, এই যে আমার সাথে বলছে, রিচি বলছে রুহি বলছে ইবলিশ, রুহি বলছো। ওকে, তাহলে দেখো ভাই, তাহলে উত্তরটা কি হবে, উত্তর হচ্ছে আমার ইবলিশ। উত্তর কি ভাইয়া, উত্তর হচ্ছে আমার ইবলিশ। উত্তর দেখবো আমি একটু পরে। আজকে স্লাইডের যে পিডিএফ গুলো আছে, স্লাইডগুলো আছে, সবগুলো তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, সবগুলো দিয়ে ওভার টেনশন করিও না, হ্যাঁ সবগুলো দিয়ে দিব তোমাদেরকে। তাহলে উত্তর হচ্ছে আমার কি নাম্বার, উত্তর হচ্ছে আমার বি। কি বলছিল ভাইয়া, ইবলিশ বলছিল, ইবলিশ মনে রাখবা, ইবলিশ, হ্যাঁ ইবলিশ বলা হয়েছিল। ওকে, দেখি হ্যাঁ উত্তর হচ্ছে ইবলিশ। পরবর্তী খেয়াল করো ভাইয়া, দেখো ওটি খেয়াল করো, এই সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে একটু দেখতে হবে আমাকে। তুমি দেখবা সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে হয় তার জীবনী সম্পর্কে আসবে, হয় না হয় তার সাহিত্য সম্পর্কে আসবে। তোমার হয়তো দেখবা, এই যে দেখো সৈয়দ অলিউল্লাহ, তার সাহিত্য, হ্যাঁ তার সাহিত্যকর্ম, হ্যাঁ তার সাহিত্যকর্ম সম্পর্কে পরীক্ষার প্রশ্ন আসে, তার সাহিত্য সম্পর্কে পরীক্ষার প্রশ্ন আসে, হ্যাঁ পরীক্ষার প্রশ্ন আসে। এখন খেয়াল করো, এই যে ভাই
সৈয়দ অলিউল্লাহ ছোট গল্প হচ্ছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। একটু মনে রাখবা, আমি জানি তোমার কষ্ট হবে, আবার তুমি একটু মনে রাখবা, তারপর তুমি একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন দেয়। বিগত বছর প্রশ্ন ঘাটাঘাটি করো, দেখবা আমরা একটাও মিথ্যা বানান করা বলবো না, তোমাকে যেটা সত্য, তোমার যেটা উপকার হবে। এখন তোমাকে বানান বললে কি হবে, কারণ সময় আছে মাত্র, ধরতে গেলাম 10 দিন সময় আছে। 10 দিন সময়ের মধ্যে তোমাকে আমি কি বলবো, তুমি দেখবা, আমার কথা দেখবা, আমার কথা শুনবা, আমার কথা মিলাবা, বিগত যে প্রশ্ন ব্যাংকগুলো আছে এগুলোর সাথে মিলাবা, দেখবা আসছে কিনা। ওকে, তো সৈয়দ অলিউল্লাহ ছোট গল্প হচ্ছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। এরপর আসি তার বিখ্যাত উপন্যাস, এখান থেকে পরীক্ষা প্রশ্ন একটা আসবে। এই যে বিখ্যাত উপন্যাস, এটা লাগাও 3 স্টার লাগাও, এটা 3 স্টার লাগাও, এটা 3 স্টার লাগাও, এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন পাবা তুমি। কি বলছে, তার বিখ্যাত উপন্যাস, তার বিখ্যাত উপন্যাস লাল সালু। এটা লাল সালু 1948 সালে কি হয়েছে, প্রকাশিত হয়েছে, 1948 সালে প্রকাশিত হয়েছে। ওকে, চাঁদের আমাবস্যা কার লেখা, সৈয়দ অলিউল্লাহ লেখা। ওকে, কাদো নদী কাদো, হ্যাঁ কাদো নদী কাদো হবে, এটা কাদো নদী কাদো, এটা একটা উপন্যাস। তারপর বলছে কি দি আগলি এশিয়ান, ইংরেজি ভাষায় রচনা করেন। তাহলে আমি কি পাইলাম, লাল সালু একটা উপন্যাস, চাঁদের আমাবস্যা এটা একটা উপন্যাস, কাদো নদী কাদো এটা একটা উপন্যাস, দি আগলি এশিয়ান এটা ইংরেজি ভাষায় রচিত করেছে, এটা একটা উপন্যাস। তাহলে এই যে উপন্যাসগুলো এটা কার লেখা, এটা হচ্ছে সৈয়দ অলিউল্লাহ লেখা। কার লেখা ভাইয়া, সৈয়দ অলিউল্লাহ লেখা। ফারজানা আলম মিম বলছো, ওকে। দেখো খেয়াল করো, পরে আসি, কাদো নদী কাদো উপন্যাসটি প্রকাশিত হয় 1968 সালে, লাল সালু প্রকাশিত হয়েছে 1948 সালে, আর কাদো নদী কাদো এই উপন্যাসটা প্রকাশিত হয়েছে 1968 সালে। ওকে, পরে দেখো নয়নচারা যে গল্পগ্রন্থ ছিল এটা প্রকাশিত, এটা লাগবে না, তেমন একটা না। সৈয়দ অলিউল্লাহর নাটকগুলো থেকে পরীক্ষা আসে। এই যে উজানের মৃত্যু, সুরঙ্গ, এটা কিন্তু সুরঙ্গ না, কিন্তু তোমার যে সিনেমার কথা বলো এটা কিন্তু সেই সুরঙ্গ না, হ্যাঁ ওই যে কি জানি নুসরাত ফারিয়ার সুরঙ্গ, হ্যাঁ তবে এই সুরঙ্গ না, কিন্তু এটা কিন্তু এই সৈয়দ অলিউল্লাহ সুরঙ্গ, বুঝছো। এটা খেয়াল করো ভাইয়া, প্রিয় ভাইয়া একটু খেয়াল করো, দেখো। তাহলে আমি কি পাইলাম, আমি পাইলাম তার উপন্যাসগুলো, খুব মনোযোগ সহকারে দেখো। উপন্যাস থেকে তুমি একটা প্রশ্ন পাইতে পারো ভাইয়া, ঠিক আছে, একটু মনে রাখবা। উপন্যাস কি বলছি, চাঁদের আমাবস্যা, কাদো নদী কাদো, লাল সালু আর দি আগলি এশিয়ান, এটা মনে রাখবা। পরে আসি তার কি গ্রন্থ, তার হচ্ছে নাটকগুলো খেয়াল রাখবা। নাটক হচ্ছে কি, বহিপীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ, উজানের মৃত্যু, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ, উজানের মৃত্যু আর বহিপীর, এগুলো হচ্ছে তার কি নাটক, এগুলো হচ্ছে তার নাটক। ওকে, তাহলে কি খেয়াল করবে, তার সৈয়দ অলিউল্লাহর নাটক হচ্ছে কি, বহিপীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ, উজানের মৃত্যু, সুরঙ্গ, উজানের মৃত্যু, তরঙ্গভঙ্গ, বহিপীর, এগুলো হচ্ছে তার নাটক। ক্লিয়ার। তার প্রকাশিত প্রথম গল্পের নাম হঠাৎ আলোর ঝলকানি। মানে দেখবা মাঝে মধ্যে দেখবে এরকম মানুষ আসবে তোমার লাইব্রেরির মধ্যে, আসবে হঠাৎ আলো ঝলকানি দিবে, ঠিক এরকম একটা। তার প্রকাশিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে কি, হঠাৎ আলোর তোমার হচ্ছে ঝলকানি। ওকে, পরে দেখি বহিপীর নাটকের জন্য পুরস্কার পান, PEN পুরস্কার পান। 1965 থেকে আদমজী পুরস্কার লাভ করেন। দুই তীর ও অন্যান্য গল্প গ্রন্থের জন্য লাল সালু প্রকাশিত হয়েছে 1938 সালে। এটা একবার প্রশ্ন আসছিল, লাল সালু কত সালে প্রকাশিত হয়, এটাও একবার প্রশ্ন আসছিল। হ্যাঁ, হঠাৎ আলোর ঝলকানি। হ্যাঁ, সাম্প্রতিক ক্লাস নিবো ভাইয়া, অপেক্ষা করো, সাম্প্রতিক ক্লাস নিবো, আরো নিবো, সমস্যা নাই। ওকে, এটা আমার ডান ভাইয়া, একটু কষ্ট করে যারা বুঝতে পারছো ডান লিখে দিবা, একটু কষ্ট করে, হ্যাঁ কমেন্টে ডান লিখে দিবা। পরবর্তী আসি, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা কি, এটা এখানে বলেছে মজিদকে শিকড় গড়া বৃক্ষ করতে কোন বিষয়টি সক্রিয় ছিল। অর্থাৎ একটু খেয়াল করো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। মজিদ ওই গ্রামের মধ্যে, যে গ্রামে মাজার করেছিল, তোমার হচ্ছে মতিগঞ্জ সড়কের মধ্যে যে গিয়েছিল, ওখানে যে স্থায়ীভাবে বসবাস করেছিল, এই বসবাস করার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা উনি কি করছেন, উনি বৃক্ষ হিসাবে কাজে লাগাইছেন, শিকড় হিসাবে কাজে লাগাইছেন, সেই জিনিসটা কি, এটা কি মিথ্যাচার, উনি সবসময় মিথ্যা কথা বলতেন, উনি কি লোভ জিনিসটাকে উনি টিকে রাখছে, নাকি ধর্ম জিনিসটা টিকে রাখছে, নাকি হচ্ছে প্রতিপত্তি ক্ষমতা টিকে রাখছে, বলো দেখি, চিন্তা করো। দেখো মজিদ, তুমি যে গল্প পড়ছো, এই গল্পের মধ্যে মজিদ কোন জিনিসটাকে ব্যবহার করে এতদিন কি ছিল, মানে টিকে ছিল, কোন জিনিসটাকে ব্যবহার করে, এই যে রুট, এই যে বলছো, হ্যাঁ আতিকা বলছো, সাগর প্রামাণিক বলছো, সাথী রহমান, অন্তু বলছো,
হ্যাঁ সি নাম্বারটা, ও এই সরি বি নাম্বারটা, মানে এই বি নাম্বার, এখানে বি নাম্বার দেওয়া আছে ধর্ম। কি হবে ভাই, উত্তর হবে কি ধর্ম। আমার উত্তর কি ধর্ম। তাহলে এই মজিদ তোমার হচ্ছে এমন লোক যে হচ্ছে ধর্মকে ব্যবহার করে দীর্ঘদিন টিকে ছিল কিভাবে করে, এই ধর্মকে ব্যবহার করে। এই যে ধর্মকে ব্যবহার করে টিকে ছিল বলেই, ধর্মকে ইউজ করছে বলে এতদিন টিকে থাকতে পারছে। বুঝতে পারছো? মানে ধর্মের প্রতি মানুষের একটা সফট কর্নার আছে, এটা ভালোবাসা আছে, এটা মহব্বত আছে, সেই কারণে এই ধর্মকে ইউজ করে মজিদ দীর্ঘদিন নোয়াখালী অঞ্চলে টিকে ছিল, নোয়াখালী অঞ্চলে আমার টিকে ছিল। ওকে, পরবর্তী আসি ভাই, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে ধর্ম, সঠিক উত্তর হচ্ছে আমার ধর্ম। ওকে ভাই, ঠিক আছে। এর পরবর্তী আসি, খেয়াল করো, ধর্ম, উত্তর হচ্ছে আমার ধর্ম। ওকে, এখন আসবো লাল সালু উপন্যাসের চরিত্র সমূহ। লাল সালু উপন্যাসের কি চরিত্র সমূহ, কি কি চরিত্র আছে ভাইয়া? চরিত্রের মধ্যে একটা আছে কি মজিদ, একটা কি ভাইয়া, এটা হচ্ছে মজিদ, একটা কি ভাইয়া, একটা হচ্ছে রহিমা, একটা রহিমা। আমি যদি ভুল করি আমার একটু শুদ্ধ করে দিবা, হ্যাঁ? তুমি আমরা যদি মিসিং করি বা কোনো কিছু বাদ দিই, তুমি এটা লিখে দিবে একটু কমেন্টে। মজিদ, রহিমা, বলেছে কি জমিলা, হ্যাঁ জমিলা, আর কে আছে খালেক ব্যাপারী আছে, খালেক ব্যাপারী, আর কে আছে ভাইয়া? পরে আমেনা, হ্যাঁ আমেনা আছে, পরে তানু বিবি আছে, তানু বিবি, হ্যাঁ তানু বিবি আছে, পরে কি ধলামিয়া, আর কি আছে ভাইয়া? ধলামিয়া। পরে আক্কাস ব্যাপারী আছে, আক্কাস, হ্যাঁ আক্কাস। পরে হচ্ছে কি আক্কাস আছে, পরে হচ্ছে আমার দুদুমিয়া, হ্যাঁ দুদুমিয়া আছে, পরে হচ্ছে কি আর অনেকগুলো আছে, তানু বিবি আছে, ধলামিয়া আছে, দুদুমিয়া আছে, জমিলা আছে, আর কি আছে? হাসুনির মা আছে, এই তো গুড, হাসুনির মা, এই তো হাসুনির মা। তারপর তাহের, পরে হচ্ছে কি কাদের, আর কি আছে? রতন, হ্যাঁ তাহের, কাদের, রতন, এরা তাহের, কাদের, রতন, এরা হচ্ছে কি, এরা হচ্ছে হাসুনির মা, এই তো গুড, সবাই বলে দিচ্ছ তোমরা। তাহলে এই যেগুলো হচ্ছে চরিত্র। এখন আমি দেখবো কোন চরিত্রের কি কি বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো দেখবো আমরা। ওকে, এখন আসি, দেখো এই যে সে হচ্ছে আমার প্রধান ব্যক্তি। লাল সালু উপন্যাসের চরিত্র সমূহের মধ্যে আমার প্রথম এই যে সেই ব্যক্তি, তোমরা বলতে পারবা সেই লোকের নাম কি? তোমরা কি কেউ আছে বলতে পারবা এই লোকটার নাম কি? হ্যাঁ, এই লোকটার নাম হচ্ছে এই যে মজিদ, লোকটার নাম কি ভাইয়া? মজিদ, যে হচ্ছে গল্পের নায়ক। খেয়াল করো, এই মজিদ হচ্ছে কেন্দ্রীয় চরিত্র, মানে এই মজিদ লাল সালু গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কি এই মজিদ। মনে রাখবা, এই মজিদ সকল ঘটনার নিয়ন্ত্রক, অর্থাৎ সকল ঘটনার নিয়ন্ত্রক, কোন ঘটনা কখন হবে, কোনটা কখন হয়েছে, কার কারণে হয়েছে, উত্তর হচ্ছে মজিদ। মানে এই গল্পের, এই উপন্যাসের মূল হোতা হচ্ছে কি এই মজিদ। এই মজিদ হচ্ছে নিয়ন্ত্রক, কন্ট্রোলার, বুঝতে পারছো? নিয়ন্ত্রক। ওকে, দেখো কুসংস্কার, সততা ও অন্ধবিশ্বাসের প্রতীক হচ্ছে এই মজিদ। তাহলে মজিদের কিসের প্রতীক? মজিদ হচ্ছে কুসংস্কার, সততা, আর হচ্ছে অন্ধবিশ্বাসের প্রতীক হচ্ছে মজিদ। ওকে, তারপর আসি, মহব্বতনগর গ্রামে নাটকীয়ভাবে, কিভাবে যে মজাদার ধরে ভিতরে প্রবেশ করছে, আন্দাজে একটা গাছের নাম বলে দিছে যে এখানে একটা খবর আছে, বলে দিছে, হয়ে গেছে। তো নাটকীয়ভাবে প্রবেশ করে এবং সেখানে এসে নিজের ক্ষমতা বিস্তার করতে শুরু করে। ক্রন্দনরতা মেয়ে তার ভালো লাগে। ক্রন্দনরতা মানে কি বলে দিচ্ছি তোমাকে। এটা কি বলছে? ক্রন্দনরতা মানে কান্না ভাব, হুটহাট রেগে যায়, বুঝছো? হুটহাট রেগে যায়, কান্না করে দেয়, এরকম এগুলোকে ক্রন্দনরতা বলে। আর এই ক্রন্দনরতা হচ্ছে হাসুনির মা। কে ভাইয়া? হাসুনির মা। মনে রাখবা, হাসুনির মা মানে জুয়ানকালে, এই যে জুয়ানকালে, বুঝছো? মানে জুয়ানকালে এই মজিদ চাইতেন যে হাসুনির মায়ের মতো, মানে ওয়াইফ, মানে স্ত্রী চাইতেন আর কি, হাসুনির মায়ের মতো। কেন? কারণ হচ্ছে ক্রন্দনরতা পছন্দ, তার ক্রন্দনরতা মেয়ে তার পছন্দ। হ্যাঁ, তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ক্রন্দনরতা মেয়ে কার পছন্দ, উত্তর হচ্ছে মজিদের পছন্দ ছিল, মজিদের। ওকে, তাহলে ঠিক আছে, এটা পেয়ে গেছি ভাই আমরা। তাহলে ক্রন্দনরতা, ঠিক আছে, এটা সঠিক উত্তর হচ্ছে ক্রন্দনরতা। ওকে ডান ভাইয়া, এটা আমার ডান। আমাকে একটু বলবা এটা ঠিক আছে কিনা, এটা হয়েছে কিনা ভাইয়া, একটু ডান। এটা ডান, আমার ডান। ওকে, তাহলে আমি কে পেলাম কি? তাহলে উনি হচ্ছে কেন্দ্র চরিত্র, মূল চরিত্র, উনি সব ঘটনার নিয়ন্ত্রক, উনি হচ্ছে অন্ধবিশ্বাসের প্রতীক, কুসংস্কারের প্রতীক, এবং উনি হচ্ছে কি নাটকীয়ভাবে মহব্বত নগরে প্রবেশ করে, এবং উনি হচ্ছে ক্রন্দনরতা মেয়ে তার ভালো লাগে, মেয়ে তার কি পছন্দ, ভালো লাগে। হ্যাঁ, ওকে ঠিক আছে, পরে আসি, দেখো
এখানে বলা হয়েছে কি মসজিদের শক্তি প্রতিফলিত হয় কার উপর, এখানে উপর লেখা আছে আর কি। হ্যাঁ, মসজিদের শক্তি প্রতিফলিত হয় কার উপর, কার উপর? গ্রামবাসীর উপর, আমেনার উপর, রহিমার উপর, জমিলার উপর। গ্রামবাসীর মানে গ্রামবাসীর তোমার হচ্ছে মসজিদের শক্তি প্রতিফলিত হয় কাদের উপরে? গ্রামবাসীর উপরে, আমেনার উপর, রহিমার উপর, জমিলার উপর। দেখি তো একটু ক্রিটিক্যাল অ্যান্সারটা একটু ক্রিটিক্যাল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসিনা চরিত্র ভালো ছিল না দেখে তো হাসিনী মার দিকে চোখ যাইতো আর কি। হ্যাঁ, তাহলে মসজিদের শক্তি প্রতিফলিত হয় কার উপর? উত্তর হচ্ছে গ্রামবাসী, আমেনার, রহিমার নাকি জমিলার। মানে কার উপর, মানে এই যে এটা প্রতিফলিত হইতো কার উপর? হ্যাঁ, বন্ডামি করে করে 2 বিয়ে করে ফেলছে। তাহলে মসজিদের শক্তি প্রতিফলিত হয় কার উপরে? একদম বছর রহিমার উপরে, গ্রামবাসীর উপর। সঠিক উত্তর হচ্ছে গ্রামবাসী। সঠিক উত্তর কি ভাই আমার? সঠিক উত্তর হচ্ছে আমার গ্রামবাসী। শুধুমাত্র দেখো আমি একটু তোমার ক্লিয়ার করি, গ্রামবাসী কেন হবে? মসজিদের প্রভাব প্রতিপত্তি রহিমার উপরে প্রকাশ পাইতো, আমেনার উপরে প্রকাশ পাইছে, আমেনাকে ওই যে ঘুরাইছে 14 পাক দেওয়াইছে। জমিলার উপর, জমিলাকে মার ইচ্ছা ধরে মার দিছে। আমার হাসুনির বাবা যে ছিল বুড়ো, ওকেও এই গ্রাম ছাড়া করে ফেলছে, বুঝতে পারছো? পরে ওই যে কালুর মাথা ফাটাই ফেলছে, পরে হাসপাতাল নিয়ে যে ক্ষমতা দেখাইছে। মানে ওভারঅল জিনিস যদি চিন্তা করি আমি, তাহলে পুরোটা হচ্ছে গ্রামবাসীর উপরে। গ্রামবাসীর উপরে মসজিদের প্রভাবটা প্রতিফলিত হচ্ছে কাদের উপরে? গ্রামবাসীর উপরে। শুধু রহিমার উপরে না, শুধু আমেনার উপরে না, শুধু কালুমিয়ার উপরে না, শুধু হাসুনির মার উপরে না, সবার উপরে পড়ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার গ্রামবাসী। সঠিক উত্তর হচ্ছে আমার কি? গ্রামবাসী। ওকে, সঠিক উত্তর হচ্ছে আমার গ্রামবাসী। ওকে, তাহলে ঠিক আছে। ওকে, তাহলে আমার উত্তর হয়ে গেছে, এটা হয়ে গেছে। পরবর্তী আসি, দেখো এটা গ্রামবাসীর উপরে। পরবর্তী প্রশ্ন হচ্ছে রহিমা। ও মা, এই রহিমা চলে আসছে, দেখো কত সুন্দর। আচ্ছা, রহিমা কত ভদ্র ছিল, রহিমা কত সুন্দর ছিল, কত শালীন ছিল। হ্যাঁ, কত মার্জিত, নম্র, ভদ্র, সভ্য, বুঝছো? শালীনতা ছিল আর কি এর মধ্যে, রহিমার মধ্যে। এই সেই রহিমা, এই সেই আমাদের রহিমা। দেখতে পাচ্ছ তোমরা যারা সবসময় পড়ে আসছো রহিমা 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 পড়ে আসছো, এই যে সেই রহিমা দেখবো আমরা আজকে। হ্যাঁ, রহিমা কি করছে ভাইয়া দেখো তো? মসজিদের প্রথম স্ত্রী। তাহলে রহিমা হচ্ছে মসজিদের প্রথম স্ত্রী, মসজিদের প্রথম স্ত্রী। ডান। হ্যাঁ, রহিমা, এটা হচ্ছে আমার রহিমা। হ্যাঁ, রহিমা বেগম। ওকে, রহিমা পাইছি। এখন দেখো পরে আসি। শক্তিমত্তা তার বাইরের রূপ, কিন্তু প্রকৃতপক্ষে ঠান্ডা ভীতু প্রকৃতির মেয়ে। তাহলে প্রকৃতপক্ষে রহিমা হচ্ছে ঠান্ডা প্রকৃতির, মানে স্বামী যদি ধমক দেয় ওই বলে আর কি, পাশার মতো আর কি, তারপর কি থাকবে? ঠান্ডা থাকবে। ভীতু মানে ভয় পায়, বুঝছো? ভয় পায়, ভীতু, ঠান্ডা প্রকৃতির লোক হচ্ছে রহিমা। ওকে, পরে দেখো রহিমার গুণগুলো বর্ণনা করতেছে এখানে। বলেছে স্বল্পভাষী। স্বল্পভাষী মানে কি? কথা কম বলে, কথা কম বলে আর কি, কথা কম বলে। মসজিদের একান্ত অনুগত, মানে মসজিদের সব সময়, মসজিদ যদি ডানে বলে ডানে যায়, মসজিদ যদি বামে বলে বামে যায়, মসজিদ যদি বলে উপরে যাও উপরে যায়, মসজিদ বলে নিচে দাও নিচে যায়, অনুগত আর কি। হ্যাঁ, গ্রামের লোকেরা তারই অন্যতম সংস্কার, মানে গ্রামের লোকেরা তারই অন্যতম সংস্কার মানে কি? মানে গ্রামের লোকেরা সবাই রহিমার মতো হয়ে গেছে। মানে রহিমা যেমন মসজিদের কথা শোনে, গ্রামবাসীরাও মসজিদের কথা শোনে, সেজন্যই বলছে গ্রামের লোকেরা তারই অন্যতম সংস্করণ আর কি। পরে দেখো রহিমা এই গ্রামের মেয়ে। রহিমা কোন গ্রামের মেয়ে? মোহাম্মদনগর গ্রামের মেয়ে। ছোটবেলায় নাকে নোলক তো চিনো তোমরা। হ্যাঁ, ছোটবেলায় নাকে নোলক পরে, হলদে শাড়ি পেঁচিয়ে পরে ছুটোছুটি করত, যা সবার মনে আছে। তাহলে রহিমা দেখছো যে এখন বয়স হয়ে গেছে, এখন একটু বার্ধক্য হয়ে গেছে, এখন একটু চা পান, এখন মাঝে মধ্যে চা খায়, মাঝে মধ্যে পান চাপায়, বুঝছো? বসে বসে এর মধ্যে, চৌকির মধ্যে বসে বসে। কিন্তু যখন ছোট ছিল ওটা তুত্তুর ছিল, একটু চালাক টাইপের ছিল, একটু মনে করো টিকটক করতো, মানে আগের যুগে যে টিকটক আর কি, বুঝছো? ওইরকম। তা ছোটবেলায় নাকে নোলক পরতো, নাকে কি পরতো? নোলক পরে, হলদে শাড়ি পরে ছোটাছুটি করতো, তার সবার মনে আছে, সবার মনে আছে। খেয়াল করো, রহিমা 12 বছর মসজিদের সাথে সংসার করেছে। কয় বছর? 12 বছর। চিন্তা করা যাও, কয় বছর ভাইয়া? 12 বছর সংসার করেছে রহিমা, মসজিদের সাথে 12 বছর সংসার করেছে। ওকে, তাহলে বেগম কি করছে তোমার? হ্যাঁ, এটা পরে দেখো, সংসার করেছে। মসজিদের প্রতি রহিমার অনুগত্য ধ্রুবতারার মতো অনড়, মানে স্থির, বিশ্বাস পর্বতের মতো অটল। মানে মসজিদের প্রতি রহিমার যে এত বিশ্বাস, মসজিদের প্রতি রহিমার এত অনুগত, এত বিশ্বাস, যে হচ্ছে পাহাড়ের মতো। মার যেমন স্থির, ওরা না চড়ে না, কখনো পরিবর্তন হয় না। মসজিদ যদি মানে অনেক কিছু করে ফেলে, তারপরে কি করবে না? তোমার হচ্ছে রহিমা বিশ্বাস করবে না, মসজিদ যেটা বল সেটাই বিশ্বাস করবে আর কি।
সে সে মজিদের ঘরের খুঁটি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে মজিদের ঘরের খুঁটিকে, উত্তর হবে আমার এই যে রহিমা চাচি। হ্যাঁ, এই চাচি আমার, এই চাচি, ঠিক আছে, এই চাচি হচ্ছে আমার খুঁটি, চাচি হচ্ছে আমার। ওকে, তাহলে দেখো, তাহলে কি পেলাম? চাচি পাইলাম আমরা, চাচি পাইছি, চাচি পেয়ে গেছি বাবা, চাচি পেয়ে গেছি। তাহলে সে মজিদের ঘরের খুঁটি, সে হচ্ছে মজিদের ঘরের খুঁটি। ওকে, পরবর্তী প্রশ্ন আসি, পরবর্তী প্রশ্ন, পরবর্তী স্লাইডে আসি আমি। ওরে বাপরে বাপ, জমিলা চলে আসছি। এটা হচ্ছে আমার জমিলা, বুঝছো? দেখো চরিত্রের সাথে মিলে কিনা দেখো তো। এটা হচ্ছে আমার জমিলা। হ্যাঁ, এই জমিলা, এই জমিলা, বুঝতে পারছো? রহিমা, জমিলা, রহিমার উল্টাটা, রহিমার উল্টাটা হচ্ছে জমিলা। হ্যাঁ, এটা হচ্ছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই যে জমিলা, এইটা হচ্ছে আমার জমিলা, মজিদের দ্বিতীয় স্ত্রী। সেটা হচ্ছে কি? এই মজিদের দ্বিতীয় স্ত্রী। এটা হচ্ছে আমার মজিদের দ্বিতীয় স্ত্রী। চঞ্চল প্রকৃতির মেয়ে। সে কি? সে হচ্ছে চঞ্চল প্রকৃতির মেয়ে। জমিলা হচ্ছে চঞ্চল প্রকৃতির মেয়ে, রহিমের উল্টাটা আর কি। রহিমা যেমন ঠান্ডা ভীতু প্রকৃতির, আর জমিলা হচ্ছে চঞ্চল প্রকৃতির এবং হচ্ছে মানে হচ্ছে চঞ্চল এবং দ্বিতীয় স্ত্রী। এবং দেখাও, প্রথম দেখার মজিদকে দুলার বাপ মনে করে। মানে এই যে এই যে বুঝছো? জমিলা, এই জমিলা প্রথম দেখাতে মজিদকে মনে করছিল যে দুলার বাপ। কার বাপ মনে করছিল? দুলার বাপ, চাচা মানুষ, বয়স হয়ে গেছে। হ্যাঁ, জমিলা, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার জমিলা, ঠিক আছে, মনে রাখবা, এটা হচ্ছে জমিলা। হ্যাঁ, জমিলা, এই জমিলা হচ্ছে কি প্রথম দেখার মতে, জমিলা যখন মজিদকে প্রথম দেখে তখন ভেবেছিল যে মজিদ হচ্ছে কি, তোমার হচ্ছে দুলার বাপ। ওকে, মজিদের আচরণ তার কাছে ভালো লাগে না। মানে এই যে জমিলার কাছে মজিদের আচরণটা কি লাগে না? ভালো লাগে না। এটা হচ্ছে আধুনিক যুগের মেয়ে তো, এটা হচ্ছে আধুনিক যুগের মেয়ে, বুঝছো? আধুনিক যুগের মেয়ে তো, হ্যাঁ, মডার্ন যুগের মেয়ে, সেজন্য মানে এইগুলো বয়স্ক পছন্দ হয় না আর কি। জিকিরের সময় সে বাড়ির বাইরে চলে আসায় সবাই তার দিকে চেয়ে থাকে। ওই যে জিকিরের সময় বাইরে হয়ে গেছিল। মজিদ তাকে ঝি সম্বোধন করে তাড়িয়ে দেয়। বুঝতে পারছে? নিজের বউকে অস্বীকার করে ফেলছে। নিজের বউকে, বুঝছো, মানে শরম পাবে, লজ্জা পাবে, সেই জন্য লোকের সামনে কি করছে? ঝি মানে কন্যা, বুঝছো? নিজের বউকে কন্যা বানায় ফেলছে, এরকম অবস্থা হয়ে গেছে। তাহলে যে মজিদ তাকে ঝি সম্বোধন করে, ঝি, হ্যাঁ, ঝি সম্বোধন করে তাড়িয়ে দেয়। মজিদের ধারণা তাকে জিনের আছর করেছে। তাহলে মজিদের ধারণা হচ্ছে কি? তাকে জিনে ধরেছে এবং তাকে মাজারের সাথে আটকে রাখতে বলছে। তাকে জিনে ধরছে এবং তাকে মাজারের সাথে আটকে রাখতে বলতেছে, বুঝছো? তাকে মাজারের সাথে কি করতে বলছে? আটকে রাখতে বলা হচ্ছে। ওকে ওকে ওকে, জমিলাকে ভাইয়ের সাথে মানাবে। হ্যাঁ ভাই, আমার সাথে মানাবে কে ভাই? আমার সাথে আরো মানে জমিলা তো কি বলবো, তোমরা কি বলো বলা পান এগুলো। যাই হোক, পরবর্তী স্লাইড আসবে। হ্যাঁ, ওকে, দেখো, তাই তাকে মাদের সাথে বেঁধে রাখতে হবে। এখন তাকে তো বেঁধে রাখবে, তাকে তো আমার সাথে আসবে না, তাকে তো মজিদ কাবু করে ফেলছে, বুঝছো? কাবু করে ফেলছে। পরে আসি, দেখো, খালেক ব্যাপারী চলে আসছি। খালেক ব্যাপারী, বাবা, খালেক ব্যাপারী হচ্ছে বর্তমান সমাজের আইডল, বুঝছো? শি হ্যাজ মেড আস। এই যে খালেক ব্যাপারী, দেখছো কত সুন্দর চাহনি দিচ্ছে একটা। খালেক ব্যাপারী চলে আসছি। খালেক ব্যাপারী গ্রামের মধ্যে কিরকম, ওনার বৈশিষ্ট্য কি, ওনার কাজ কি সবগুলো এখানে প্রমাণ করা আছে, একটা সুন্দর মতো লেখা আছে, ওনার হিস্ট্রি দেওয়া আছে। খালেক ব্যাপারী, হ্যাঁ, খালেক ব্যাপারী খেয়াল করো, খালেক ব্যাপারী কি করছে? উনি হচ্ছে প্রতিনিধিত্বশীল চরিত্র। উনি যেমন আওয়ামী লীগের প্রতিনিধিত্বশীল ছিলেন, খালেক ব্যাপারী হচ্ছে সমাজের প্রতিনিধিত্বশীল, মানে সমাজের নেতা। পরে দেখো, তার কাঁধেই গ্রামের সব দায়িত্ব, মানে তার কাঁধেই যেমন আওয়ামী লীগের সব দায়িত্ব ছিল, ঠিক খালেক ব্যাপারীর কাঁধেই সমাজের সব দায়িত্ব ছিল। মজিদের অন্যতম সহায়ক, হ্যাঁ, মজিদের অন্যতম সহায়ক। ওকে, তাহলে শুরু করতে হচ্ছে, মজিদের অন্যতম সহায়ক হচ্ছে কে ভাইয়া? এই খালেক ব্যাপারী। তাহলে আমার, হ্যাঁ, ওকে ভাইয়া, ওকে ঠিক আছে। ওকে, পরে খেয়াল করো ভাইয়া, এরপরটা আমি দেখি, এরপরটা খেয়াল করো। তাহলে আমি কি বললাম? খালেক ব্যাপারী পাইলাম। খালেক ব্যাপারী হচ্ছে কি? প্রতিনিধিত্বশীল চরিত্র। ওকে, এবং তার কাঁধেই গ্রামের সব দায়িত্ব, যেমন তার কাঁধে কি ছিল? আওয়ামী লীগের দায়িত্ব ছিল।
আর মজিদের অন্যতম সহায়ক হচ্ছে কে? এই সেই, হ্যাঁ, এই খালেক ব্যাপারী। হ্যাঁ, আজকে ক্লাস করাচ্ছি, আজকে সুন্দর ক্লাস করাচ্ছি আজকে। লাল সালু, হ্যাঁ, খালেক ব্যাপারী হচ্ছে খালেক ব্যাপারী। একটা স্ক্রিনশট নিয়ে নাও খালেক ব্যাপারীর সাথে। হ্যাঁ হ্যাঁ, গুড, বুঝতে পারছো? এই সামনে যে ক্লাসগুলো হবে এগুলো আরো আগুন হবে, আরো আগুন, বুঝছো? আগামীকাল ইংলিশ, হ্যাঁ আগামীকাল ইংলিশ মারাথন ক্লাস হবে, বুঝছো? ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি আবার বলতেছি, আমরা সব বিশ্ববিদ্যালয় ঘোলাটি করতে চাইতেছি না। আমরা চাচ্ছি যে একটা বিশ্ববিদ্যালয় নিব, ওই একটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগা গোড়া যা আছে সব ধোয়াশা করে দেবো একবারে সব, বুঝতে পারছো? তাহলে আগামীকাল ইংলিশের উপরে ক্লাস হবে, বুঝতে পারছো? এই ক্লাসটা করবা, মানে আগুন ক্লাস, বুঝছো? মানে লাস্ট মুহূর্তে যে ক্লাসগুলো দেখবো অনেক শিক্ষার্থী এসে বলবে লাস্ট মুহূর্তে ক্লাসগুলো করে আলাম বলেছি। হ্যাঁ, ফ্রি লাইভ ক্লাসগুলো অনেকগুলো শিক্ষার্থী গতবার উপকৃত হয়েছে, আশা করি এবারে হতাশা হবে না ইনশাল্লাহ। ওকে 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 ভাই, দেখো এটা আবার ডান ভাই, আমার এটা ডান, এটা ডান। ওকে, পরে আসি, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার এটা, মজিদ পূর্বে কোথায় বাস করত? এই সেই মজিদ পূর্বে কোথায় বাস করত বলা হয়েছে। হ্যাঁ, মজিদ পূর্বে কোথায় বাস করতো বলো, মজিদ পূর্বে কোথায় বাস করতো দেখি। হ্যাঁ, খালে মজিদ পূর্বে কোথায় বাস করতো? গারো পাহাড়ে, মধুপুর গড়ে, পাহাড়পুরে, নাকি সোনার গায়ে? হ্যাঁ, গারো একদম বলছে গারো পাহাড়ে। ওকে, তাহলে দেখো মজিদ পূর্বে কোথায় বাস করতো? গারো পাহাড়ে, মধুপুর গড়ে, পাহাড়পুরে, আর সোনার গায়ে। মজিদ কোথায় বাস করত? কোথায় বাস করতো ভাই বলো? হ্যাঁ, একদম বলছে রুহি, বলছে এ নাম্বারটা, শেষ লেখা বলছে এ নাম্বার বলতেছ, এই তো। তাহলে ভাই খেয়াল করো, মজিদ পূর্বে কোথায় বাস করত? উত্তর হচ্ছে আমার গারো পাহাড়ে। কোথায়? গারো পাহাড়ে। গারো পাহাড়ে বসবাস, পাহাড়, হ্যাঁ পাহাড়ে, গারো পাহাড়ে বসবাস করতো। তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি আমি, সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। হ্যাঁ, ওকে, তাহলে মজিদ পূর্বে কোথায় বাস করতো? গারো পাহাড়ে। পরবর্তী প্রশ্নে আসি ভাই, দেখো। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, ওরে এখানে দেখা যাচ্ছে না। লাল সালু উপন্যাসে ফরাসি ভাষায় কি নামে প্রকাশিত হয়? আর কি প্রকাশিত হয়, এখানে লেখা আছে লাল সালু, এই আর কি লাল সালু, লাল সালু, হ্যাঁ এখানে লেখা আছে, এই যে লাল সালু, দেখো লাল সালু উপন্যাসটা ফরাসি ভাষায় প্রকাশিত হয়, ওটার নামটা কি ছিল? এখানে প্রশ্ন হচ্ছে এটা, একটু বলো তো দেখি ভাইরা, একটু বলো এখানে সঠিক উত্তরে কি হবে? লাল সালু উপন্যাস ফরাসি ভাষায় কি নামে প্রকাশিত হয়? এ এল আরাবি সেন্স রেসিন, নাকি হচ্ছে দা লাল সালু, তারপর হচ্ছে গ্রা সালু, নাকি হচ্ছে লাল সাস সালু? কোনটা? একদম বলছে লাবরে সালু। হ্যাঁ, দেখো দেখো, এই যে এটা ফরাসি ভাষা, বুঝছো? আমি পড়তে পারতেছি না, এগুলো সব ফরাসি ভাষা। হ্যাঁ, দেখো ফরাসি ভাষায় কোন ভাষায় তোমার হচ্ছে এটা লেখা ছিল? ওকে, দেখো ভাই একটু উত্তরটা বলে দাও, একটু দেখে উত্তরটা বলে দাও। এখানে উত্তরটা কি হবে? লাল সালু উপন্যাসে ফরাসি ভাষায় রচিত হয়েছে কোনটায়? এই তো, গুড। ওকে, তার সঠিক উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা। ওকে, সঠিক উত্তর হচ্ছে আমার এ নাম্বার। দেখি সঠিক উত্তর আমার কি? সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা ভাইয়া। সঠিক উত্তর হচ্ছে কি? এ নাম্বার। কোনটা ভাই? এই যে এটা, এটা হচ্ছে আমার এ নাম্বার। সঠিক উত্তর হচ্ছে আমার এই যে লারব্রিশান্স রেসিন, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। পরবর্তী আসি ভাই, দেখো পরবর্তী স্লাইডে আসি, সঠিক উত্তর পাইলাম এইটা, আমেনা বিবি। হ্যাঁ, এই যে আমেনা বিবি চলে আসছি, আমেনা বিবি। এই আমেনা বিবিকে দেখতে পাচ্ছ, মানে দেখতে পাচ্ছ আমেনা বিবি কিরকম ছিল? আমেনা বিবির সন্তান হয় না, এর সময় সেলাই মেশিন, এর সাথে সবসময় যেটা আছে সেটা হচ্ছে সেলাই মেশিন, সেলাই মেশিন। হ্যাঁ, সেলাই মেশিন, বুঝতে পারছো? বাংলা সিনেমার সেলাই মেশিন যার সাথে যায় সবচেয়ে বেশি, সে হচ্ছে এই যে সেলাই মেশিন। ওকে, তাহলে সেলাই মেশিন, দেখো খেয়াল করো, সেলাই মেশিন। আমেনা বিবি খালেক ব্যাপারীর রূপবতী প্রথম স্ত্রী। ওরে, খালেক ব্যাপারীর রূপবতী, ঠিক আছে না? ঠিক আছে তো, রূপবতী প্রথম স্ত্রী। তাহলে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম হচ্ছে আমেনা বিবি। আমেনা বিবি রহিমার মতো সেও নিঃসন্তান। তাহলে এখানে রহিমার সাথে পরীক্ষা যদি প্রশ্ন আসে, রহিমার সাথে আমেনা বিবির কি মিল আছে? মিল কি? রহিমার সাথে আমেনা বিবির মিলটা কোথায় বলো দেখি? রহিমা বিবির সাথে আমেনা বিবির মিলটা কোথায়? মিলটা হচ্ছে নিঃসন্তান। এরা দুজনে কি? দুজনে হচ্ছে নিঃসন্তান, মানে এদের সন্তান নাই। এদের কি নাই? সন্তান নাই। এদের কি নাই?
সন্তান নাই। ওকে, তাহলে আমেনা বিবি এবং হচ্ছে কি আমেনা বিবি পাশাপাশি হচ্ছে রহিমা, এরা দুইজনের নিঃসন্তান, সেই দিক থেকে আমরা দুইজনের মধ্যে মিল আছে। তবে দেখো, তাই আউয়ালপুরের পীরের পানি পড়া খেতে চায়, মানে যে সন্তান নাই এই জন্য আউয়ালপুরের পীরের কাছে পানি পড়া খেতে চায়। কে খেতে চায়? সে হচ্ছে আমেনা বিবি। এই যে আমেনা বিবি তোমার হচ্ছে আউয়ালপুরের। ওকে, তাহলে আমেনা বিবি থেকে নিতে চায়, কিন্তু মজিদ তা জানতে পারে এবং নিজের স্বার্থ চিরতার্থ করে খালেক ব্যাপারীর স্ত্রী তালাক দিতে বাধ্য করে। তার মানে চিন্তা করছো, মজিদ যখন জানতে পারে যে তার প্রতিপক্ষ আউয়ালপুরের যে পীর, এর পীরের কাছ থেকে আমেনা বিবি পানি নিতে যাচ্ছে আমাকে রেখে, তখন মজিদ খালেক ব্যাপারীকে বিভিন্নভাবে বাধ্য করে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, আমেনা বিবিকে তালাক দেওয়ার জন্য, বুঝছো? ওকে, তাহলে দেখো কিন্তু মজিদ জানতে পারে তালাক দেওয়ার জন্য প্রথম যৌবনে তোমার হচ্ছে থোতাপ মুখের তাল গাছ দেখে বুঝতো যে সে জামাইয়ের বাড়ি এসে পৌঁছেছে। অর্থাৎ যখন দেখতো তাল গাছ তখন তুমি ভাবতো যে জামাইয়ের বাসায় পৌঁছে গেছে আর কি। ওকে, তাহলে এই যে আমেনা বিবি, উনি হচ্ছে নূপপতির স্ত্রী, তার স্ত্রী হচ্ছে খালেক ব্যাপারীর স্ত্রী, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আর কি। ওনার সন্তান হয় না, ওনার সাথে রহিমার সাথে একটা কি আছে, মিল আছে, ওনার সাথে মিল। ওকে, ঠিক আছে, তাহলে দেখো এটা পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্নে আসি ভাই, আমি দেখো পরবর্তী স্লাইড আসি। এই যে দেখো, পরে হচ্ছে তানু বিবি, পরে কি ভাইয়া, পরে হচ্ছে আমার তানু বিবি। খেয়াল করো, তানু বিবির প্রতি মাসে প্রতি বছর একটা সন্তান হয়। প্রতি বছর কি হয়? প্রতি বছর একটা করে সন্তান হয়। প্রতি বছরে একটা করে কি হয়? সন্তান হয়। তাহলে দেখো, তানু বিবির প্রতি বছরে কি হয়? একটি করে সন্তান হয়। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী হচ্ছে উনি, তানু বিবি, খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী হচ্ছে তানু বিবি। আর প্রতি বছর আস্ত সন্তান জন্ম দেয় বলে আমেনা বিবির সহ্য হয় না। মানে তানু বিবি প্রতি বছর একটি করে কি দেয়? সন্তান জন্ম দেয়। সেজন্য তোমার হচ্ছে তোমার ছবিগুলো মজা হিসেবে নিবা আর কি, এগুলো ফান মানে করে নিবা আর কি, সিরিয়াস হিসেবে নিবা না, তোমার সাবধান। ওকে, তাহলে দেখো কি বলছি, খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কি? তানু বিবি। কি বিবি ভাইয়া? তানু বিবি প্রতি বছর আস্ত সন্তান জন্ম দেয়। কে দেয়? তানু বিবি দেয়। মানে প্রতি বছর একটা করে ডেলিভারি দেয়, প্রতি বছর একটি করে ডেলিভারি দেয়। ওকে, এটা ওকে। তাহলে তানু বিবি হচ্ছে এমন যে হচ্ছে প্রতি বছর একটা করে সন্তান জন্ম দেয়। উনি হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কি? তানু বিবি। মনে রাখবা, তানু বিবি, ঠিক আছে? তানু বিবি। ওকে, এটা হচ্ছে আমার তানু বিবি। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আসি ভাইয়ারা, দেখো পরবর্তী প্রশ্ন আসি। এই যে লাল সালু কি ধরনের উপন্যাস, বলো দেখি। লাল সালু কি ধরনের, কি ধরনের উপন্যাস, বলো দেখি একটু। কি ধরনের উপন্যাস একটু বলো। লাল সালু কি ধরনের উপন্যাস? ধর্ম আশ্রিত, সমাজ সেবামূলক, না সমস্যামূলক, আঞ্চলিক উপন্যাস, না ঘটনা নির্ভর উপন্যাস? কোনটা দেখে তো একটু চিন্তা করলে পারবা। এটা তানু বিবি না, এটা চৌপু বিবি। ওকে, ঠিক আছে। তাহলে আমি কি পাইলাম? লাল সালু কি ধরনের উপন্যাস? উত্তর হচ্ছে আমার ধর্ম আশ্রিত, সমাজ সেবামূলক, নাকি হচ্ছে আঞ্চলিক, নাকি ঘটনা নির্ভর? সমাজ সেবা সমস্যামূলক। এটা অনেকে অনেকভাবে উত্তর দিবা, এটা অনেকভাবে উত্তর হবে, আমি জানি অনেকভাবে উত্তর দিবা এটা। তানু, আচ্ছা। সামাজিক সমস্যামূলক, সবাই বলছে সামাজিক সমস্যামূলক। উত্তরটা ধরে নিচ্ছি আমি সামাজিক সমস্যামূলক। অনেকেই বলবে ধর্মাশ্রিত, অনেকে বলবে সামাজিক সমস্যামূলক, এটা আমার কাছে এক মনে হয়েছে। আবার কেউ বলবো তোমার হচ্ছে আঞ্চলিক কারণ হচ্ছে একটা অঞ্চল ভিত্তিক, একটা অঞ্চলকে মানে করে আলোচনা করা হয়েছে আর কি। সেই হিসাবে আমি উত্তর ধরে নিচ্ছি আঞ্চলিক, কিন্তু এটাও রাইট হবে। এটাও কি হবে? এই সব প্রশ্ন এগুলো অনুধাবনমূলক প্রশ্ন, বুঝছো? একজন একভাবে উত্তর নিবে আর কি, একজনের কাছে মানে যেটা ডোক সেটাই রাইট আর কি। তাহলে সমাজের সমস্যামূলক, মানে সমাজের যে সমস্যাগুলো ছিল এটা তুলে ধরছে। ওর আঞ্চলিক হইতে পারে, ওর ধর্মাশ্রিত হইতে পারে, বুঝতে পারছো? অনেকগুলো হওয়া যায়, অনেকগুলোই
হয়ে যায়। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি না, এটা নিচ্ছি না, এখানে আসি। পীর সাহেব কি আসবো ভাইয়া? পীর সাহেব। একটু খেয়াল করো, পীর সাহেব দেখতে পাচ্ছ, হ্যাঁ আউলপুরের যে পীর, আউলপুরের যে পীর, বুঝছো? আউলপুরের পীর, এটা আউলপুরের পীর। হ্যাঁ আউলপুরের পীরে আসছি। হ্যাঁ আউলপুরের পীর, হ্যাঁ আউলপুরের পীর দেখতে পাচ্ছ। হ্যাঁ আউলপুরের পীরে চলে আসছি। এখন দেখো খেয়াল করো, আউলপুরের পীর ঢেলে দিচ্ছে, আউলপুরের পীর এখানে ঢেলে দিবে একটু পরে। কি ঢেলে দিবে দেখো, খেয়াল করো। আউলপুরের পীর মানে আউলপুরের পীর ময়মনসিংহের কোন এক অঞ্চলে বংশানুক্রমে বাস করে। হ্যাঁ ওকে, তারপর দেখো এক সময় তার চোখে আগুন ছিল। হ্যাঁ এক সময় তার চোখে কি ছিল? আগুন ছিল। সে গাছে উঠে বসে থাকে। তার মুরিদেরা তার মুরিদের ধারণা তিনি সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারেন, মৃত মানুষকে জীবিত করতে পারেন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ওকে তাহলে খেয়াল করো, তাহলে দেখো এই যে পীর সাহেব, পরীক্ষা যদি প্রশ্ন আসে, এই পীর সাহেবের যে মুরিদ আছে, এই যে পীর সাহেবের যে মুরিদ আছে, এই মুরিদেরা, হ্যাঁ বাচ্চারা একটু খেয়াল করো, হাসাহাসি কম, একটু খেয়াল করো। এই পীর সাহেবের যে মুরিদেরা আছে, এই মুরিদেরা বিশ্বাস করত যে তিনি সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারে ও মৃত মানুষকে জীবিত করতে পারে, বুঝতে পারছো? মৃত মানুষকে জীবিত করতে পারে। তাহলে আমি কি পাইলাম ভাইয়া? তার মুরিদেরা ধারণ করত, বিশ্বাস করত তিনি কি করতে পারেন? সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারেন, সূর্য যদি ডান দিকে বাম দিকে নিতে পারেন এবং তার মৃত মানুষকে জীবিত করতে পারেন, এটা তারা বিশ্বাস করত। হ্যাঁ বিশ্বাস। হ্যাঁ স্লাইডগুলো খুব সুন্দর, জাস্ট একটা শেয়ার দিয়ে স্ক্রিনশট দিবা, একটা অ্যাসেস দিবা, পেজে একটা কি করবে, একটা অ্যাসেস দিবা বা শেয়ার দিয়েছি পিডিএফটা দেন, সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ। পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে, একটা শেয়ার দিবা, ঠিক আছে? ওকে, তার মুরিদের ধারণা তিনি সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারেন। হ্যাঁ তারা কোন এলাকার? ময়মনসিংহের কোন এক গ্রামের, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসি। দেখো বাবা, দেখো এখন দেখো পীর সাহেব কি করছে, দেখো পীর সাহেব আরেকটু পার্ট আছে। উনি মহব্বতনগরের লোকেরা আউলপুরের আক্রমণ করলেও তিনি প্রতি আক্রমণ করেন না। এর প্রধান কারণ তার জয়ীফ বা দুর্বল অবস্থা। অর্থাৎ আউলপুরের পীরের অবস্থা ছিল কি? দুর্বল। আউলপুরের পীরের অবস্থা কি ছিল? দুর্বল ছিল। যার কারণে আউলপুরের পীরেরা কি করছিল না, মানে প্রতি বিপ্লব বা প্রতি আক্রমণ করেছিল, মানে তাদের উপর আক্রমণ করা হয়েছে মসজিদের লোকেরা বা মসজিদের বণিকরা। কিন্তু এই আউলপুরে যে পীর ছিলেন একটু দুর্বল ছিলেন, যার কারণে আক্রমণ করে নাই। পরে বলতেছে তিনি উদারতা দেখিয়ে বলেন, কুত্তা তোমাকে কামড় দিলে তুমিও কি তাকে কামড় দিবে? দেখো তিনি উদারতা দেখিয়ে বলেছে, কুকুর যদি তোমাকে কামড় দেয় তাহলে তুমি কি কুকুরকে কামড়বা? কি উদাহরণ দেখছো, কি সুন্দর একটা উদাহরণ দিছে। তিনি উদারতা দেখিয়ে বলে, কুত্তা তোমাকে কামড় দিলে তুমিও কি তাকে কামড়াবে? হ্যাঁ একজন বলছে শুভ ভাইয়া রক, আমরা সবাই শকড। হ্যাঁ দেখি শক থেকে হয়তো সব দেখবো আজকে। দেখি পীর সাহেব তিনি উদারতা দেখিয়ে বলেন, এটা বলছেন আর কি, বুঝছো? তাহলে আমি এটা পেয়ে গেলাম, এটা আমি পেয়ে গেছি ভাইরা, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে তাহলে দেখো, তাহলে আউলপুরের পীর পাইছি, আউলপুরের পীর পেয়ে গেছি ভাই আমরা। এখন পরবর্তী প্রশ্ন আসবো, এখন পরবর্তী স্লাইডে আসি ভাই। দেখো পরবর্তী স্লাইডে দেখি, পরবর্তী স্লাইডে আমার কি আছে ভাই? এই যে দেখো পরবর্তী স্লাইডে আসি, এই যে ধলামিয়া। এখন আসি ধলামিয়াতে আসছি ভাই। দেখো ধলামিয়াতে যে জিনিসটা আমার লাগবে, যে হিসেবে আমি দেখবো, সেটা হচ্ছে ধলামিয়া। দেখো ধলামিয়া, এই ধলামিয়া তিনি তানু বিবির বড় ভাই, একটু খেয়াল রাখবে। ধলামিয়া থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কেন জানি মনে হচ্ছে আমার ধলামিয়া থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ধলামিয়ার তানু বিবির বড় ভাই বোকা কিসিমের মানুষ, মানে একটু বোকাশোকা মানুষ আর কি, বুঝছো? বোন জামাইয়ের অর্থাৎ তানু বিবির ভাত এতই মিঠা লাগে যে নরার নাম করে না বছর আনতেও, মানে বছরের পর বছর যাচ্ছে বা বোন জামাইয়ের ভাত খেয়ে যাচ্ছে বা যাচ্ছে না, তাদের এলাকা যে বাড়িঘর আছে সেখানে যাচ্ছে না। বোন জামার ভাত এত মিঠা লাগে যাচ্ছেই না, বুঝছো?
ধলামিয়া। হ্যাঁ হ্যাঁ, যারা শেয়ার দিয়েছে যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ, ভিডিওটা তাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আমাকে বলো ভাইয়া, একটু বলো, এই ধলামিয়া বোন জামাইয়ের ভাত এতই মিঠা লাগে যে নরার নাম করে না বছর আনতেও ব্যাপারীর মানে খালেক ব্যাপারীর সামনে কথা বলতে অস্বস্তি বোধ করে। তাহলে পরীক্ষা আসে খালেক ব্যাপারীর সামনে কে কথা বলতে অস্বস্তি বোধ করে? উত্তর হচ্ছে আমার ধলামিয়া। উত্তর হচ্ছে কি? ধলামিয়া। পালাই ভাব থাকে, অর্থাৎ পালাই ভাব, পালাই মানে সবসময় লুকায় থাকে। পরগাছা মুরব্বী বলে পরিচিত, অর্থাৎ পরগাছা মানে কি? পরগাছা মানে হচ্ছে এমন জিনিস যেটা অন্যের উপর নির্ভর করে চলে, অন্যের উপরে খেয়ে দিয়ে চলে আর কি। যেমন এই খালেক ব্যাপারীর উপরে ধলামিয়া খেয়ে দিয়ে চলতেছে আর কি, এরকম আর কি। সেজন্য ওনাকে বলা হয় পরগাছা। ঠিক আছে ভাইয়া, পরগাছা মুরব্বী। পরগাছা মুরব্বী কে? সেটা হচ্ছে ধলামিয়া। এই যে ধলামিয়া, এই সেই ধলামিয়া, বুঝছো? ধলামিয়া, এই সেই ধলামিয়া। ওকে, জমিলার টাপে বুঝাইছি, জমিলার টাকে দেখাইছি আমি। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম, ধলামিয়া পাইছি আমি। হ্যাঁ, ধলামিয়া পেয়ে গেছি। তাহলে পরগাছা মুরব্বী বলে পরিচিত কে? সে হচ্ছে আমার এই যে ধলামিয়া। হ্যাঁ, পরগাছা মুরব্বী কে? তাহলে ভাইয়া একটু খেয়াল রাখবা, এগুলো একটু খেয়াল রাখবা। হ্যাঁ, ওকে ঠিক আছে, পরবর্তী আসি। দেখো, মজিদের কি খাওয়ার অভ্যাস ছিল? সিগারেট, বিড়ি, হুকা, পান। মজিদের কি খাওয়ার অভ্যাস ছিল? মজিদের কি খাওয়ার অভ্যাস ছিল? ওকে, দেখো খেয়াল করো, মজিদের কি খাওয়ার অভ্যাস ছিল? সিগারেট, বিড়ি, হুকা, পান। সিগারেট, বিড়ি, হুকা, পান, কোনটা? হ্যাঁ, সিগারেট, বিড়ি, হুকা, তোমার হচ্ছে এগুলা কোনটা খাওয়ার সবচেয়ে বড় ইচ্ছা ছিল? একটু বলো। একদম বলছে হুকা। হ্যাঁ, হুকা বলতেছে। তাহলে সঠিক উত্তর কি? তাহলে মজিদার। একটু খেয়াল করো, এখানে কিন্তু দেখা দিচ্ছে, এখানে কিন্তু লেখা আছে ছবি, রিয়েল টাচ, এক্সাম বেচ। কততম ভাইয়া? ফি কত? আগে ছিল 500 টাকা, এখন জাস্ট একেবারে 299 টাকা ভর্তি হইতে পারবো আর কি। জাস্ট শুধু মানে শুধু এক্সাম দেবে। এখন লাস্ট মুহূর্তে আসছো, ক্লাস করবা ফুল কোর্স। এখন কি ফুল কোর্স সময় আছে নাকি? এখন কি ফুল কোর্স করার সময় আছে নাকি? এখন ফুল কোর্স করলে নিজের লস হবে আর কি। এখন শুধু কি করবা? তারপর এগুলো এক্সাম দিবা, কোন জায়গায় গ্যাপ আছে এটা খুঁজে বের করবা। এখন যদি তুমি ফুল কোর্সে ঢোকো, তাহলে শিখবে কবে? পড়বা কবে? এখন তোমার কাজ হচ্ছে তুমি যা জানো, যা শিখছো, এখান থেকে এগুলো পড়ে যা তোমার পড়া এখন হয় না, এগুলো খুঁজে বাড়ি করো যে তোমার কোনগুলো পড়া হয়নি, সেজন্য তুমি এক্সাম দাও। ঠিক আছে, ওকে। এখন আসি হুকা। হ্যাঁ, সঠিক উত্তর কি ভাইয়া? হুকা। সঠিক উত্তর কি ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে আমার হুকা। সঠিক উত্তর কি? সঠিক হচ্ছে আমার হুকা। ওকে, হুক্কা হুয়া না ভাই, এটা শিয়ালের ডাক না, এটা হচ্ছে হুকা। হ্যাঁ, ওকে উত্তর কি? উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা, এই যে পেয়েছি, সি নাম্বার হলুদ করে দেওয়া আছে। ওকে ভাইয়া, এখন আসি দেখো পরবর্তী প্রশ্ন। এই ধলামিয়া একটু আবার বাকি আছে। ধলামিয়া খালেক ব্যাপারী তাকে আউলপুরের পীরের কাছে পানি পড়া আনার জন্য পাঠায়, কিন্তু সে নিজে মজিদের কাছে সব বলে দেয়। মজিদকে ঘুষ দেওয়ার প্রস্তাব করে। বুড়োর মতন সেও ঠেঙ্গা লম্বা মানুষ। বুড়োর মতো সেও কি? ঠেঙ্গা লম্বা। বুড়োকে ওই যে রতন, ওই যে তাহের, ওই যে কাদের, ওই হাসনির মায়ের বাবা, হ্যাঁ, এরা হচ্ছে সব ওইরকম আর কি, বুঝছো? সন্তান আর কি, তো ওইরকম দেখতে আর কি। তো খালেক ব্যাপারী তাকে আউলপুরের পীরের কাছে পানি পড়া আনতে দেয়, কিন্তু সে আউলপুরের পীরের কাছে যায় না, ভয়ে, রাতের ভয়, আধারে ভয় যায় না। সে মসজিদের কাছে চলে যায়, মসজিদকে ঘুষ দেয়, বলো তুমি এই 100 টাকা যে টাকা দিচ্ছে তুমি খাও, আমাকে পানি পড়া দাও, আমাকে পানি পড়া দাও। ওকে ঠিক আছে ভাইয়া, পরবর্তী আসি ভাই। দেখো পরবর্তী আসি। ওকে, তাহলে উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে আমার এই আউলপুরের পীরের কাছে পানি পড়া আনার জন্য পাঠাচ্ছিল কাকে? ধলামিয়াকে। পরবর্তী আসি। দেখো মজিদ, এখানে বলা হয়েছে মজিদ, কি বলা হয়েছে ভাইয়া? এখানে বলা হয়েছে মজিদ, কি খেয়াল করো, এখানে বলা হয়েছে মজিদ। হ্যাঁ, এখানে বলা হয়েছে মজিদ ভাইয়ারা। এই যে দেখো কি বলা হয়েছে, মজিদের বর্ণনায় রহিমার পেটে কত পেঁচের বেরি রয়েছে। মজিদের বর্ণনায় রহিমার পেটে কত পেঁচের বেরি রয়েছে? কত পেঁচের বেরি রয়েছে? 14 পেঁচ। ওয়াজিয়া বলে ফেলছো। হ্যাঁ, 14 পেঁচ। হ্যাঁ, মজিদের বর্ণনায় রহিমার পেটে কত পেঁচের বেরি রয়েছে? দেখি উত্তরটা বলো, দেখি ভাইরা, উত্তরটা বলে ফেলো তো, দেখি উত্তরটা বলো। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ভাই? আমার সঠিক উত্তর হচ্ছে এই যাবা, সঠিক উত্তর হচ্ছে 14 পেঁচ। কয় পেঁচ? সঠিক উত্তর হচ্ছে আমার 14 পেঁচ। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে আমার 14 পেঁচ। দেখি পেলো নাকি না?
হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে আমার 14, এই 14 পেজ। সঠিক উত্তর হচ্ছে এই যেটা আমার, এইটা প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। এটা হচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে? এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, পরবর্তী আসি। হ্যাঁ ভাই, আপনি আক্কাস হয়ে যান। আক্কাস আমি হই না, আক্কাস আমার চেয়ে বড় যে লেভেলে আছে এমন একটা দিলাম আর কি আক্কাস। দেখো আক্কাস দিছি তাকে, হ্যাঁ আক্কাস তাকে দিছি, মুনজানি আপু খুশি হবে আর সেজন্য দিয়েছি আর কি, বুঝছো? মানে মুনজানি আপু শহীদ কি খুশি হবে সেজন্য আক্কাস ব্যাপারে, মানে আক্কাস ব্যাপারে তাকে কাকে দিছি? আমরা আইমান সাদি ভাইকে দিছি আর কি। তাহলে এই যে দেখ, খেয়াল করো, এ হচ্ছে আক্কাস, উনি হচ্ছে গ্রামের আক্কাস, উনি হচ্ছে গ্রামের আক্কাস, যে হচ্ছে শিক্ষিত মানুষ, যে কি সে হচ্ছে শিক্ষিত মানুষ। ওকে, হ্যাঁ, তাহলে দেখো এই যে দেখো আক্কাস ব্যাপারী, আক্কাস ব্যাপারী হচ্ছে এ, উনি হচ্ছে গ্রামের শিক্ষিত যুবক, গ্রামের শিক্ষিত যুবক, এবং অনেক দিন বিদেশে ছিল, বুঝছো? অনেক দিন তিনি বিদেশে ছিল। করিমগঞ্জের স্কুলে নিজে ইংরেজি পড়েছে, করিমগঞ্জের স্কুলে নিজে ইংরেজি পড়েছে। পাট বা তামাকের আড়তে চাকরি করে টাকা পয়সা জমিয়ে দেশে ফিরেছে। ছোটবেলা থেকে সে উচ্চাকাঙ্ক্ষা ধরনের ছেলে, মানে অনেক আশা করত, অনেক কাঙ্ক্ষী আর কি। করিমগঞ্জে গিয়ে বড় পোস্টের কাউকে ধরে সরকারের কাছে সাহায্যের জন্য পাঠায়। পরে হচ্ছে গ্রামে স্কুল বানাতে চায়, কিন্তু মজিদ তা হতে দেয় না। কারণ কি? সবাই যদি শিক্ষিত হয়ে যায় তাহলে মজিদের ভণ্ডামি যে ছিল সব বুঝে যাবে। হ্যাঁ, তাহলে আমি পেয়ে গেছি ভাই। হ্যাঁ, আক্কাস। ওকে, তাহলে আক্কাস পাইছি ভাই, আক্কাস পেয়ে গেছি আমরা। হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে, এটা আমার হয়ে গেছে ভাইয়া, এটা হচ্ছে আক্কাস। হ্যাঁ, তাহলে গ্রামের শিক্ষিত যুবক, অনেকদিন বিদেশ থেকে ছিল, করিমগঞ্জে তামাক বিক্রি করে অনেক টাকা পয়সা কামাইছে, স্কুল বানানোর জন্য সরকার থেকে সাহায্য নিয়েছে। পরে গ্রামগঞ্জে স্কুল প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু মসজিদ কি করে? বাধা দেয়। এবং আক্কাসের বাবা মোদাব্বের মিয়া, তাহলে আক্কাসের বাবার নাম কি? মোদাব্বের মিয়া। হ্যাঁ, মোদাব্বের মিয়া, এই মিয়া ও কি করে? মসজিদের কথা শুনে তাকে বাধা দেয়, স্কুল করা যাবে না এখানে, এখানে কি হবে না, স্কুলে বিরোধিতা করে, আর স্কুল হবে না আর কি, স্কুল এখানে হবে না। ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আক্কাস ব্যাপারী পেয়ে গেলাম আমরা। আক্কাস ব্যাপারী কি করছে না করছে সবগুলো পেলাম। ওকে ওকে ওকে, ওকে ভাই, ঠিক আছে। পরে দেখো, খেয়াল করো, পরে দেখো এই যে পরেরটা আসি। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী ভাইয়ের নাম কি ছিল? এই যে ক্রিটিক্যাল কোশ্চেন না, একবার সহজ কোশ্চেন। আমি বলছিলাম যে এই চরিত্র থেকে একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম কি ছিল? বলো দেখি ভাইরা একটু। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী ভাইয়ের নাম কি? ধলা মিয়া, রহিম শেখ, হাবু মিয়া হচ্ছে কালু মিয়া। কোনটা ছিল একটু বলো দেখি। ওকে, তাহলে দেখো, তাহলে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম কি ছিল? ধলা মিয়া। হ্যাঁ, ধলা মিয়া। উত্তর হচ্ছে আমার কি ভাইয়া? ধলা মিয়া। তাহলে সঠিক উত্তর হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী কে ছিল ভাইয়া? তানু বিবি ছিল। আগে এটা ক্লিয়ার করি, এটা ক্লিয়ার করি। দ্বিতীয় স্ত্রী কে ছিল ভাইয়া? আমার তানু বিবি ছিল। কে ছিল? তানু বিবি ছিল আমার দ্বিতীয় স্ত্রী। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে তানু বিবি। দ্বিতীয় স্ত্রীর যে ভাই, তানু বিবির যে বড় ভাই, সে হচ্ছে কি? সে হচ্ছে ধলা মিয়া। তাহলে উত্তর হচ্ছে ধলা মিয়া। বুঝতে পারছো? তাহলে খালেক ব্যাপারে দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে তানু বিবি, আর তানু বিবির ভাইয়ের নাম হচ্ছে কি? ধলা মিয়া। হ্যাঁ, একদম হচ্ছে হোয়াইট মিয়া। চিন্তা করা যায়। ওকে, পরে আসি ভাই, দেখো পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার এইটা। লাল সালু উপন্যাসে মজিদের মুখে জমিলার থুতু নিক্ষেপ কি প্রকাশ করে? লাল সালু উপন্যাসে মজিদের মুখে জমিলার থুতু নিক্ষেপ কি প্রকাশ করে? এটা কি ক্ষোভ, নাকি গর্ব, নাকি ক্রোধ, নাকি হিংসা? হ্যাঁ, কোন জিনিসটা প্রকাশ করে ভাই এখানে? একদম বলছে আমি হাসতে শেষ, তুমি উঠে দাঁড়াও। হ্যাঁ, একদম বলছে ভাই আমি হাসতে শুয়ে পড়ছি, তুমি উঠে দাঁড়াও, ক্লাস করো। আরো সামনে আরো অনেক টুইস্ট বাকি আছে, ভাইয়া। লাল সালু উপন্যাসে মজিদের মুখে জমিলার থুতু নিক্ষেপ কি প্রকাশ করে? এটা ক্ষোভ,
এটা গর্ব, এটা ক্রোধ, নাকি হচ্ছে তোমার হচ্ছে হিংসা? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তরটা কি হবে প্রিয় ভাই, একটু বলো এখানে সঠিক উত্তরটা কি হবে? হ্যাঁ অবশ্যই বলো। জমিলা লাল শালু জমিলাতে থুতু নিক্ষেপ করেছিল, থুতু নিক্ষেপ করেছিল এর উপরে আর কি, তোমার হচ্ছে কার উপরে? হ্যাঁ তোমার হচ্ছে এর উপরে থুতু নিক্ষেপ করেছিল। এই থুতু নিক্ষেপটা কি ক্ষোভের? খুব, ক্রোধ? হ্যাঁ এটা বলছে ক্রোধ। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে ক্রোধ। সঠিক উত্তর কি ভাই? ক্রোধ। ক্রোধের কারণে কি করে থুতু নিক্ষেপ করেছিল আর কি। ওকে দেখি তো উত্তরটা। হ্যাঁ উত্তর হচ্ছে কি তোমার হচ্ছে ক্রোধ। ওকে পরবর্তী স্লাইড আছে যেটা দেখে বলছো আর কি। আকাশ, আকাশ হবে কেন? আকাশ, সরি আকাশ হবে না, এটা হবে কি, সরি এখানে আকাশ হবে না, এটা হবে তোমার হচ্ছে দুদু মিয়া। হ্যাঁ এটা দুদু মিয়া হবে, এটা লেখা ভুল আসছে আর কি। এটা হচ্ছে দুদু মিয়া ভাই। হ্যাঁ দুদু মিয়া, এটা দুদু মিয়া, এটা আকাশ না, এটা আকাশ না ভাইয়া, এটা আকাশ, এটা হচ্ছে দুদু মিয়া। এটা কে ভাইয়া? এটা দুদু মিয়া। খেয়াল করো এটা হচ্ছে আমার দুদু মিয়া। এটা হচ্ছে আমার দুদু মিয়া। এই দুদু মিয়া খেয়াল করো, 7 ছেলের বাপ মজিদ তাকে কালেমা জানার কথা জিজ্ঞেস করলে সে ঘাড় ঘুরে আধা পাকা মাথায় চুলকায়, মুখে তার লজ্জার হাসি, চোখ পিট পিট করে, মাথায় যেন ছিট। মজিদ তাকে ব্যাপারীর মন্তব্যে বা বক্তব্যে কালেমা শিখার আদেশ দেয়। কারণে অকারণে খেতে না পাওয়ার কথা বলা তার অভ্যেস। পরীক্ষা এটা আসে, এই যে এটা আসে, কারণে অকারণে খেতে না পাওয়ার অভ্যেস বলার অভ্যাস কার? হচ্ছে এই দুদু মিয়ার। এই দুদু মিয়ার, বুঝতে পারছো? এটা কি আকাশ না, এটা লেখায় ভুল আসছে আর কি এখানে। এটা হবে কি, এটা হচ্ছে আমার দুদু মিয়া। হ্যাঁ দুদু মিয়া, হ্যাঁ দুদু মিয়া, এই তো গুড। উত্তর হচ্ছে দুদু মিয়া। দেখতে পাচ্ছ দুদু মিয়া? হ্যাঁ দুদু মিয়া খাবার দাবার খাইতে খাইতে চোখ টুক হলুদ করে ফেলছে এখানে, কারণ হলুদ হয়ে গেছে এখানে। হ্যাঁ তাহলে পেয়ে গেছি ভাই আমরা। ওকে তাহলে দেখো আকাশ, তাহলে 7 ছেলের বাপ, এই দুদু মিয়া কি 7 ছেলের বাপ। 7 ছেলের বাপ মজিদ তাকে কালেমা জানার কথা জিজ্ঞেস করলে সে ঘাড় ঘুরে আধা পাকা মাথা চুলকায়, এবং মাথা চুলকায় কালেমা জানার কথা বললে, মুখে লজ্জার হাসি, চোখে পিট পিট, চোখ পিট পিট করে আর কি। হ্যাঁ তাহলে পেয়ে গেছি ভাই আমরা। হ্যাঁ সঠিক উত্তর পেয়ে গেছি। তাহলে সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে কি, এটা আমার সঠিক উত্তর দুদু মিয়া। এটা কি ভাই? এটা হচ্ছে আমার দুদু মিয়া। এটা হচ্ছে আমার দুদু মিয়া, এটা আকাশ, এটা দুদু মিয়া। হ্যাঁ ওকে ভাইয়া পরবর্তী প্রশ্নে আসি। হ্যাঁ সানডে মানডে ক্লোজ করে দিবে একবারে সব। ওকে পরে দেখো, খেয়াল করো ভাইয়া, বতর দিন কিসের সাথে সম্পর্কিত? বতর দিন মানে বতর দিন, এটা কি ঈদ, পুজো, নাকি হচ্ছে চাষাবাদ, নাকি বিয়ে? বতর দিন। হ্যাঁ ভাই আমি নিজে হাসতেছি না, অনেক হাসাচ্ছি, আমি হেসে গেছি, বুঝছো? আমি হাসছি, আমি যখন স্লাইড তৈরি করতেছি তখন আমি হাসছি, অনেকক্ষণ হাসছি সারাদিন। আজকে একটা সকালে বসছি, সকালে বসতে বসতে একবার স্লাইড তৈরি করতে করতে হাসতে হাসতে শেষ। এখন কি হাসবো বলো? মানুষ পাগল বলো আমাকে। হ্যাঁ বতর দিন কিসের সাথে সম্পর্কিত? ঈদ, পুজো, চাষাবাদ, নাকি বিয়ে? ঈদ, পুজো, চাষাবাদ, নাকি বিয়ে? হ্যাঁ বতর দিন হচ্ছে আমার কি চাষাবাদের সাথে সম্পর্কিত। চাষাবাদ, এই যে সি নাম্বারটা, উত্তর হচ্ছে কি সি নাম্বারটা হচ্ছে চাষাবাদ। কি বাদ? চাষাবাদ। কি বাদ? চাষাবাদ। চাষাবাদের সাথে সম্পর্কিত, বুঝছো? চাষাবাদের সাথে। হ্যাঁ দেখো ওকে তাহলে আমি কি পেলাম? বতর দিনে কিসের সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে চাষাবাদ। উত্তর হচ্ছে আমার চাষাবাদের সাথে সম্পর্কিত। ওকে ওকে ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসি। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা আমার হাসিনীর মা। যে হাসিনীর মা তোমার হচ্ছে মজিদ যৌবনকালে মানে এরকম মেয়ে পছন্দ করতে, বুঝছো? যে এরকম মেয়ে বড়কালে, মানে বড় ছবি দিলাম না, মানে এখন তো বয়স হয়ে গেছে, বয়স হয়ে বড় ছবি দিলে তো সমস্যা, বুঝছো তো তোমরা। হ্যাঁ সেজন্য বড় ছবি দিলাম না, সেজন্য ছোটকালে ছবি দিলাম আর কি, বুঝছো? যাতে একটু সুন্দর শালীন দেখে আর কি, বুঝছো? ওকে তাহলে হাসিনীর মা দেখতে পাচ্ছ, এই হাসিনীর মা, এটা হচ্ছে আমার হাসিনীর মা। হ্যাঁ এটা হচ্ছে আমার হাসিনীর মা। তাহলে ওকে হাসিনীর মা পেলাম, এ হচ্ছে তাহের কাদের রতনের বোন। তাহলে হাসিনীর মা হচ্ছে তাহের কাদের রতনের বোন। তাহের কাদের রতনের বোনের নাম কি? বোনের নাম হচ্ছে হাসিনীর মা। হাসিনীর মা, হাসিনী কিন্তু একটা ছেলের নাম। হ্যাঁ এটা কিন্তু একটা ছেলে আর কি, এখানে মেয়ে দিয়ে দিছি, একটা ছেলেদের পোশাক পরে গেছে সেজন্য ছেলে রাখতেছে আর কি, ছেলে দিলাম আর কি। এটা কিন্তু একটা ছেলে, হ্যাঁ সন্তান, ছেলে সন্তান, ছেলে। ওকে 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 ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া এটা খেয়াল করো,
হ্যাঁ একজন বলছে যে বাংলা মুভি। ওকে ওকে, দেখো দেখো, তাহের কাদের রতনের বোন রহিমাকে ধান বানার কাজে সহায়তা করে। তাহলে রহিমাকে ধান ভাঙার কাজে সহায়তা করে কে? সে হচ্ছে হাসিনীর মা। তার স্বামী মারা গেছে, মানে এই যে এর স্বামী, এটা তো বিয়ে হয় নাই, এর স্বামী কি গেছে? মারা গেছে। মারা গেছে। ধান ক্ষেতের তাজা রঙে তার মনেই পুলক জাগে, মানে যখন ধান খেতে যায় তার মনে একটা স্বাদ জাগে যে আবার বিয়ে করবে, মানে আবার কি হবে? আবার বিয়ে করবে। চিন্তা করছো, মানুষ ধান খেতে গিয়ে চিন্তা করে আরেকটা বিয়ে করতে হবে, আরেকটা কি করতে হবে? বিয়ে করতে হবে। ঝড় এলে তার ইচ্ছে হয়, তার ইচ্ছে মানে ঝড় এলে তার হই হই করার অভ্যাস। পরীক্ষা আসে, ঝড় এলে কার হই হই করার অভ্যাস? উত্তর হচ্ছে হাসুনির মার। উত্তর হচ্ছে কি? হাসুনির মার। ঝড় এলে কার কার হ্যাঁ ঝড় এলে, হ্যাঁ ঝড় এলে তার হই হই করার অভ্যাস। কার? হাসিনীর মায়ের। হাসিনীর মায়ের অভ্যাস। একদম বলছে ভাই আপনি ক্লাস করলে হতাশা চলে যাবে, যাবে গা, একটু বছর সব চলে যাবে দেখবা। পরে দেখো, ঝড় এলে তার হই হই করার অভ্যাস। কার অভ্যাস? সে হচ্ছে এই হাসিনীর মা। রহিমা তার মোটা তাজা ছেলে হাসিনীকে পুষ্টি রাখতে, মানে পালক, মানে রাখতে চায় আর কি, পালতে চায় আর কি। তাহলে এই যে দেখছো, রহিমা তার মেয়ে মোটা তাজা ছেলেকে, মেয়ে না ছেলেকে, মানে ছেলে, তাহলে বোঝা যাচ্ছে হাসিনী কি? হাসিনী হচ্ছে ছেলেদের নাম। হাসিনী হচ্ছে ছেলেদের নাম। ওকে ঠিক আছে। ওকে ভাইয়া, ওকে তাহলে আমি পাইছি ভাই। তাহলে এটা হাসিনীর মা। হাসিনীর মা তাহের কাদের রতনের বোন রহিমাকে ধান বানার কাজে সহায়তা করে। তার স্বামী মারা গিয়েছে। ধান খেতে তাজা রঙের তার মনে পুলক জাগে আর একটা বিয়ে করতে হবে, এবং সে ঝড় এলে হই হই করার অভ্যাস। রহিমা তার মোটা তাজা ছেলেকে পুষ্য রাখতে চায় আর কি, পালতে চায় আর কি, পালতে চায়। ওকে ভাইয়ারা, ঠিক আছে, এটা আমার শেষ। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। ওকে ভাইয়ারা, ওইটা আমার হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন আসি ভাই। দেখো এই যে তাহের আর কাদের, এই যে এত যে তাহের আর কাদের বলাচ্ছি না, তাহের আর কাদের, দেখো এরা হচ্ছে একই, মানে সেম জিনিস, বুঝতে পারছো? সেম জিনিস, তাহের কাদের পাচ্ছি আমরা, এখানে তাহের আর কাদের পেয়ে গেছি। হ্যাঁ তাহের কাদের, তাহের কাদের। দেখো দেখো ভাইয়ারা, একটু দেখো সুন্দর করে দেখো, কত সুন্দর দেখাচ্ছে তাদের তাহের আর কাদেরকে। হাসুনির মা ভাই তাহের কাদের, তাহের আর কাদের হাসুনির মায়ের ভাই। এ হচ্ছে হাসুনির মায়ের ভাই, হাসুনির মার ভাই। তাদের বুড়ো বাবা বুড়ি মাকে চেলা কার দিয়ে মারতে এলে তারা তা প্রতিরোধ করে। ধার নিয়ে তারা মাছ শিকার করে। এদের বুদ্ধি বিবেচনা থাকলেও এরা স্বার্থের ঘোরে ঢাকা, মানে বুদ্ধি আছে, সবকিছু আছে, কিন্তু এরা স্বার্থের কাছে ঢাকা, স্বার্থের কাছে ঢাকা। তাহলে সঠিক দেখো, খেয়াল করো ভাইরা, একটু খেয়াল করো। তাহের আর কাদের, তাহের আর কাদের আর হচ্ছে হাসিনী মায়ের ভাই। হাসিনী মায়ের ভাই, হাসিনীর যে মা আছে এই মায়ের দুই ভাই হচ্ছে তাহের কাদের আর রতন, তিন ভাইয়েরা। তাহের হচ্ছে, রতন হচ্ছে সবচেয়ে ছোট, রতন 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 কি? রতন হচ্ছে সবচেয়ে ছোট আর কি, রতন ছোট আর কি। তো তাহের আর কাদের, তাহের আর কাদের এরা দুই ভাই, পাশাপাশি আরেক ভাই হচ্ছে রতন, হাসিনীর মা হচ্ছে বোন। তাহলে হাসিনীর মায়ের ভাই, তাদের বুড়ো বাবা বুড়ি মাকে চেলা কাঠ দিয়ে, কি কাঠ দিয়ে? চেলা কাঠ দিয়ে মারছিল আর কি। হ্যাঁ একদম বলতেছে এবার ঠিক আছে ভাইয়া, এবার ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এরা দুই ভাই, হ্যাঁ এরা দুই ভাই, এরা দুইজনে মাছ ধরে, বুঝছো? এরা দুইজনে মাছ ধরে, সময় অসময়ে দুইজন মাছ ধরে। উনি চলে গেলে উনি ধরে, উনি চলে গেলে উনি ধরে আর কি। হ্যাঁ ওকে, তাহলে এটা পেয়ে গেছি ভাই। তাহলে সঠিক উত্তর আমি এটা ডান, এই স্লাইডটা আমার ডান হয়ে গেছে, ডান। ওকে ভাইয়া ডান, ঠিক আছে। পরবর্তী স্লাইড আসি, পরবর্তী স্লাইডে চলে আসি, পরবর্তী স্লাইডে আমি আসি। দেখো খেয়াল করো প্রিয় ভাইরা, একটু খেয়াল করো। এখন আসি, দেখো এখানে বলা হয়েছে লাল সাল উপন্যাসকে ঘুম কাতুর স্বভাবের কে, মানে এখানে বলা হয়েছে কে, হ্যাঁ কে, ঘুম কাতুরের স্বভাবে কে? লাল সাল উপন্যাসে ঘুম কাতুর স্বভাবের কে, মানে সবচেয়ে ঘুমায় বেশি, বা ঘুম যে বেশি, এই স্বভাবের চরিত্রটা কার? দেখি রহিমার সন্তুষ্ট, ঘুমায় বেশি কম। ও আমেনা পরে তানুবি, কোনটা উত্তর হবে বলো দেখি? সবচেয়ে বেশি ঘুমায় আর কি, হ্যাঁ ঘুমায় ঘুম কাতুরে। হ্যাঁ উত্তরটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে ঘুম কাতুরে, বলো তো দেখি। উত্তরটা বলে ফেলো, একটু উত্তরটা বলে ফেলো। লাল সাল উপন্যাসে ঘুম কাতুরের স্বভাব কার? রহিমার,
জমিলার, আমেনার, তানু বিবির। উত্তরটা কি হবে? হ্যাঁ একদম বলে ফেলছো। উত্তরটা হচ্ছে কি? উত্তর হচ্ছে জমিলা। উত্তর হচ্ছে কি ভাইয়া? উত্তর হচ্ছে জমিলা। দেখি তা লাল সালু উপন্যাসে ঘুম কাতুরের স্বভাব কার? উত্তর হচ্ছে আমার কার? এই জমিলার। উত্তর হচ্ছে আমার জমিলার। ঠিক আছে ভাইয়া, উত্তর হচ্ছে আমার জমিলার। দেখি উত্তর কে কে বলছো। ওকে, উত্তর হচ্ছে জমিলা। ওকে ভাইয়ারা, ঠিক আছে, জমিলা বল, সবাই বলছে জমিলা, জমিলার। তাহলে লাল সালু উপন্যাসে ঘুম কাতুরের স্বভাব কার? উত্তর হচ্ছে জমিলার। উত্তর কি? জমিলার। দেখি উত্তরটা, হ্যাঁ জমিলার। উত্তর হচ্ছে আমার জমিলা। পরবর্তী প্রশ্ন আসি। এই যে আসি, দেখো ভাইয়ারা একটু খেয়াল করো, একটু স্লাইডগুলো একটু হয়েছে, ফন্ট চেঞ্জ হয়ে গেল কারণ এই সমস্যা হয়ে গেছে। একটু খেয়াল করো ভাইয়ারা, যেগুলো পরীক্ষা আসার মতো, হ্যাঁ পরীক্ষা যেগুলো আসার মতো তোমাকে সেগুলো একবার একবার টু দি পয়েন্টে দেখাই দিব, যাতে তোমার প্রস্তুতি একটা সহজ হয়, আর একটু গোছানো হয়, আর একটু সুন্দর হয়। ঠিক আছে, আর একটু সুন্দর হয়। ওকে ওকে, দেখো ভাইয়ারা এখানে বলা হয়েছে কি? এখানে বলেছে লাল সালু উপন্যাসের আসার মতো তথ্যাদি, মানে লাল সালু উপন্যাসে যেগুলো আসবে আসার মতো। খেয়াল করো এখানে প্রথম যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে উপন্যাসের রেলগাড়িকে তুলনা দেওয়া হয়েছে অজগরের সাথে। তাহলে কোন সাপের নাম আছে? উত্তর হচ্ছে অজগর সাপ। লাল সালু উপন্যাসের মধ্যে কোন সাপের নাম উল্লেখ আছে? সেটা হচ্ছে অজগর সাপের কথা তুলনা করা হয়েছে সাথে, সেটা হচ্ছে রেলগাড়ির সাথে। রেলগাড়ির সাথে তুলনা করা হয়েছে, রেলগাড়ির সাথে তুলনা করা হয়েছে। যার নলি জাহাজের মানে খালাসি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকে না। গ্রামের মানুষের আসল জিনিস অর্থাৎ বদনা না হলে বিদেশে এক পা চলে না। যেটা গ্রামের বদনা, এই যে বদনা বুঝছো, যেটাকে চট্টগ্রাম ভাষায় বলে লুডা। কি বলে? লুডা। হ্যাঁ লুডা বলে। এই যে এটা, হ্যাঁ এটা না হলে চলে না আর কি। পরে বলছে কি? ছোকরা বয়সী অনেকের গলায় ঝোলানো তাবিজের থোকা ছাড়া আর কোনো বস্তু থাকে না। বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরোটা দিতে শিখে। তাহলে কারা? গ্রামে যে ছোট্ট ছেলেরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এরা আর কিছু পারুক আর না পারুক, বয়স হলে এই যে গ্রামের তাবিজ টাবিজ আছে না, এগুলো কি করতে পারে? শক্ত করে গিরে দিতে পারে। পরীক্ষাটা আসে, তারা আর কিছু পারুক আর না পারুক, এরা শক্ত করে গিরোটা দিতে পারে, মানে গিট্টু গিট্টু, বুঝছো, দিতে পারে। হ্যাঁ চট্টগ্রাম ভাষায় যেটাকে বলে বদনা, চট্টগ্রাম ভাষায় সেটাকে বলে লুডা। হ্যাঁ লুডা বলে আর কি। তারপর দেখো ভোরবেলায় মক্তবের জোরে পড়া হয় বলে একে খোদা তাআলার বিশেষ দেশ মনে হয়। ভোরবেলায় মক্তবে জোরে পড়া হয় বলে একে খোদা তাআলার বিশেষ দেশ মনে হয়। ন্যাংটা ছেলেও আমসিপাড়া পরে গোফ উঠতে না উঠতেই কোরআন শেষ হয়ে যায়। তাহলে গোফ উঠতে না উঠতেই কি হয়ে যায়? দেন এদের কোরআন মানে কোরআন শরীফ মুখস্থ হয়ে যায় আর কি। ওকে হ্যাঁ বুঝতে পারছো? তাহলে গ্রামের কি ছেলে মানে বোঝই তো, হ্যাঁ এরকম ছেলে আর কি। ভোরবেলায় মক্তবের মধ্যে জোরে জোরে পড়ে, হ্যাঁ আমসিপাড়া শেষ করে ফেলে, আমসিপাড়া পড়ে ফেলে, এগুলো আর কি মনে রাখবা একটু। গিট্টু আর কি, হ্যাঁ গিরো না গিট্টু। হ্যাঁ তাহলে শেষ, এটা আমার হয়ে গেছে ভাইয়া, এটা মনে রাখবা। হ্যাঁ এটা মনে রাখবা। পরবর্তী আসি, পরবর্তীতে কি আছে দেখি। খেয়াল করো এখানে বলা হয়েছে কি? মজিদ কোন সড়কের উপরে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল? এটা তো উত্তর দাও, এটা আছে মনে হচ্ছে। হ্যাঁ মজিদ কোন সড়কে এখানে মজিদ কোন সড়কের উপরে দাঁড়িয়েছিল? হ্যাঁ মজিদ কোন সড়কের উপরে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে কি? মজিদ কোন সড়কের উপরে দাঁড়িয়েছিল? মজিদ কোন সড়কের উপরে দাঁড়িয়েছিল বলতে পারবে কেউ? হ্যাঁ তোমার হচ্ছে মজিদ কোন সড়কের উপরে দাঁড়িয়েছিল, প্রশ্ন হচ্ছে এটা আমার। দেখি কে উত্তর দিতে পারো। হ্যাঁ উত্তর অবশ্যই দেওয়া আছে, তারপর দেখি তোমরা কি জানতা কিনা একটু বলো। মজিদ কোন সড়কের উপরে দাঁড়িয়েছিল? ওকে ভাই আরো আছে ভাইয়া। মজিদ কোন সড়কের উপরে দাঁড়িয়ে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল? উত্তর হচ্ছে আমার, উত্তর হচ্ছে একেবারে সহজ, একেবারে সহজ। এটা হচ্ছে কি? এই যে এটা, হ্যাঁ উত্তর হচ্ছে মতিগঞ্জ সড়কে। উত্তর হচ্ছে আমার কি? মতিগঞ্জ সড়কের উপর দাঁড়িয়েছিল। তাহলে মজিদ কোন সড়কের উপর দাঁড়িয়েছিল? উত্তর হচ্ছে মতিগঞ্জ। কোন গঞ্জ? মতিগঞ্জ। উত্তর হচ্ছে আমার মতিগঞ্জ সড়কের উপর দাঁড়িয়েছিল। ওকে ভাইয়া, ওকে পরে দেখো, পরে খেয়াল করো পরটা কি বলছে। খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে। পড়াইছিলাম একটু আগে পড়াইছে। বলো খালেক ব্যাপারীর সঙ্গে
খালেক ব্যাপারীর সঙ্গে সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে কে? ধলা মিয়া, মজিদ, জমিলা নাকি আমেনা বিবি? কোনটা একটু বলো, একটু বলো দেখি ভাইয়া, এটা কি হয়? খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে মজিদ, জমিলা, ধলা মিয়া নাকি আমেনা? সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, একদম বলছে ধলা মিয়া। সঠিক উত্তর হচ্ছে ধলা মিয়া, ধলা মিয়া। তাহলে খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে কে? উত্তর হচ্ছে আমার ধলা মিয়া। ধলা মিয়া যে পরগাছা মুরব্বী, পরগাছা মুরব্বী, কারণ কি সে সেই বাসায় নাকি সে বোনের বাসায় খাচ্ছে আর কি, সেই জন্য ধলা মিয়ার সাথে মানে উঁচু করে কথা বলতে পারে না, উঁচু করে কথা বলতে হয়। ওকে ওকে, ঠিক আছে। পরে আসি, দেখো পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার এই যে এটা একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে কি তথ্যগুলো খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে তোমাদের সাথে শেয়ার করা আছে। দেখবা, হ্যাঁ দেখবা আর মিলাবা আর কি, বুঝছো? দেখবা মিলাবা। ওকে, দেখো একটু দেখো, খেয়াল করো, তাহলে বুঝতে পারবা, আর সহজ হবে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে ভাইরা, এখানে দেওয়া আছে কি গারো পাহাড়ের দুর্গম এলাকায় তৈরি হয় বাঁশের মসজিদ। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে গারো পাহাড়ের দুর্গম এলাকায় তৈরি করা হয় বাঁশের মসজিদ। কি মসজিদ? বাঁশের মসজিদ। হ্যাঁ, বাঁশের মসজিদ। দূর জঙ্গলে বাঘ ডাকে কখন হাতির দল কুদে নেমে আসে, মানে রেগে টেগে নেমে আসে, মাঝখানে মানে নিচে নেমে আসে। নিরাগ পড়েছে শ্রাবণের শেষ দিকে, এমনই দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বেড়ায়। কোন দিনে? নিরাগে, যে দিনে শ্রাবণের শেষ দিকে, হচ্ছে এমন দিনে ধান খেতে মানুষ নৌকা নিয়ে দৌড়ায়। কোথাও একটা কাক আর্তনাদ করলে মনে হয় আকাশটা যেন চটের মতো চিরে গেল। মানে কোথাও যদি কাক আর্তনাদ করে, হ্যাঁ, তাহলে মনে হয় যে আকাশে কি যাচ্ছে, চটের মতো চিরে গেল। মজিদকে প্রথম দেখতে পায় তাহের কাদের? পরীক্ষা আসে। মজিদকে মতিগঞ্জ সড়কে সর্বপ্রথম কে দেখতে পায় বা কারা দেখতে পায়? উত্তর হচ্ছে আমার কাদের, তাহের আর কাদের। এরা দুই ভাই মাছ ধরতে ছিল। ঠিক সেই সময় এরা মজিদকে দেখতে পায়। তারা তখন নৌকা নিয়ে কোচ বা বর্ষা দিয়ে মাছ শিকার করেছিল। মাছ ধরতে ধরতে মতিগঞ্জ সড়কের পৌঁছায়। সেখানেই প্রথম মজিদকে মোনাজাতের ভঙ্গিতে দেখা যায়। মজিদ সেখানে থেকে উত্তরে মোহাম্মদনগর গ্রামের দিকে যায়। পরীক্ষা আসে, মজিদ মোনাজাত শেষ করে কোন দিকে হাঁটছে? উত্তর হচ্ছে উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। যেহেতু উত্তর দিকে হাঁটছে, দেখো কোন দিকে? উত্তর দিকে। তাহলে এই যে মজিদ তোমার হচ্ছে কি, এখান থেকে মজিদ তোমার হচ্ছে মতিগঞ্জ সড়ক থেকে মোহাম্মদনগর গ্রামের দিকে যায়। সেই গ্রামেই তাকে তোমার তাহের কাদেরের বাড়ি অবস্থিত। তাহলে তাহের কাদেরের বাড়ি কোথায়? উত্তর হচ্ছে এই মোহাম্মদনগরে, হ্যাঁ, এটা পাইলাম আমি। হ্যাঁ, এটা পাইছি। এরপর দেখো ভাইয়া, মজিদকে প্রথম দেখতে পায় তাহের কাদের। আরেকটু ভাইয়া, আর কয়েকটা স্যালাড আছে, দেখি তো কয়টা আছে। আর বেশি নাই ভাই, আর বেশি নাই, এই যে কয়টা আছে ভাই। হ্যাঁ, আর বেশি নাই, একটু ওয়েট করো, শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, এরপর তার ক্লাস করতে হবে না, লাল সালু তো এটাই শেষ ভাই, লাল সালু এটাই শেষ, এটাই শেষ। আর একটু সুন্দর মতো দেখো, আর কি তথ্য আছে তোমার সাথে শেয়ার করি। হ্যাঁ, ওকে। তাহলে আমি পাইলাম, তাহলে এই স্লাইডের মধ্যে আমি কি পাইলাম? লাল সালু উপন্যাসের মধ্যে মজিদকে প্রথম দেখে কে? তাহের আর কাদের। কোথায় দেখেছে? মতিগঞ্জ সড়কে মোনাজাত অবস্থায়। তোমার হচ্ছে মজিদ মোনাজাত শেষ করে উত্তর দিকে পা বাড়ালো। কোথায় গিয়েছে? মোহাম্মদনগর গিয়েছে। আর মোহাম্মদনগরে হচ্ছে তাহের আর কাদেরের বাসা। ওকে, পরে আসে, দেখো পরে হচ্ছে কি, আমেনা কিভাবে মাজার ঘরে আনা হয়। আমেনাকে কিভাবে মাজার ঘরে আনা হয়েছে? ঘোড়ার গাড়িতে করে, গরুর গাড়িতে করে, মহিষের গাড়িতে করে, পালকিতে করে? কি করে? আমেনাকে কি করে? একটু বলো, আমেনাকে কিভাবে মাজার ঘরে আনা হয়েছিল, একটু বলো। হ্যাঁ, আমেনাকে কি করে মাজার ঘরে আনা হয়েছিল? হ্যাঁ, একজন বলছে পালকিতে করে। হ্যাঁ, উত্তর হচ্ছে পালকিতে করে। কি করে ভাইয়া? উত্তর হচ্ছে আমার পালকিতে করে। তাহলে প্রিয় ভাইরা, হ্যাঁ, উত্তর হচ্ছে পালকিতে করে। ওকে, পরবর্তী আসি। দেখো
পালকিতে করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি হয়, উত্তর হচ্ছে পালকিতে করে। কে দেশান্তর হয়, কে দেশান্তর মানে নিজের এলাকা ছেড়ে চলে যেতে হয়। মানে মজিদ এমন বিচার করেছিল এক লোককে এমন বিচার করছে, বলছে যে আপনি কি করেন, গ্রাম থেকে চলে যান, গ্রাম থেকে চলে গেছে। সেই ব্যক্তিকে কে, সেই ব্যক্তি মজিদ কখনই হবে না, কারণ মজিদ নিজেই আসছে অন্য জায়গা থেকে। খালেক ব্যাপারী হবে, খালেক ব্যাপারী তো নিজ এলাকার গ্রামের প্রধান, উনি যায় নাই, তো এটাও আমার বাদ, এটা আমার বাদ। পরে কি বলছে, মোদাব্বের মিয়া। মোদাব্বের মিয়া কে ভাইয়া? মোদাব্বের মিয়া হচ্ছে আক্কাস ব্যাপারীর বাবার নাম, আক্কাসের বাবা, আক্কাসের বাবার নাম হচ্ছে মোদাব্বের মিয়া। হ্যাঁ, কে তাহলে কে গেছে তাহলে ভাইয়া? তাহলে গেছে কে? তাহেরের বাপ। ওই তাহের কাদের রতনের বাবা হচ্ছে এই যে, ওনাকে কি করা হয়েছে, ওনাকে দেশান্তরিত করা হয়েছে, মানে এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেছে, বুঝছো? উত্তর হচ্ছে তাহেরের বাপ, উত্তর হচ্ছে তাহেরের বাপ। হ্যাঁ, উত্তর হচ্ছে আমার তাহেরের বাপ। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ভাই? আমার তাহেরের বাপ, তাহেরের বাপ। পরে দেখি তো উত্তরটা, হ্যাঁ উত্তর হচ্ছে তাহেরের বাপ। ওকে, পরবর্তী প্রশ্ন আসি ভাই, দেখো খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখিনি কেন? প্রশ্ন হচ্ছে এটা, আক্কাস দাড়ি রাখিনি কেন? খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখিনি কেন? প্রশ্ন হচ্ছে এটা, কেন দাড়ি রাখেনি বলো তো দেখি। খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখেনি কেন? প্রশ্ন করা হয়েছে এটা, কেন রাখিনি প্রশ্ন করা হয়েছে, এটা বলো দেখি কেন রাখিনি। কেন রাখিনি, দাড়ি কেন রাখিনি? ইংরেজি পড়েছে বলে, ধর্মবিদ্বেষী বলে, আধুনিক বলে, নাকি হচ্ছে বিদেশে ছিল বলে? মানে কি কারণে, কি কারণে তোমার হচ্ছে দাড়ি রাখিনি? দুই নাম্বারটা, বিদেশ ছিল বলে, ইংরেজি ভাষা শিখেছে বলে। খালেক ব্যাপারীর মতে, কার মতে এখানে বলে দিচ্ছি কিন্তু এখানে, খালেক ব্যাপারীর মতে, খালেক ব্যাপারীর মতে, হ্যাঁ খালেক ব্যাপারীর মতে আক্কাস ব্যাপারী দাড়ি রাখেনি কেন? কারণ হচ্ছে ইংরেজি পড়েছিল বলে। গুড, উত্তর হচ্ছে কি, ওই বলছে ইংরেজি পড়ার কারণে তিনি কি করে দাড়ি রাখে নাই। ওকে, সঠিক উত্তর হচ্ছে আমার কি এটা, এই নাম্বার, সঠিক উত্তর হচ্ছে আমার এই নাম্বার। ঠিক আছে ভাইয়ারা, সঠিক উত্তর হচ্ছে আমার এই নাম্বার। ওকে 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 ঠিক আছে, তাহলে পেয়ে গেছে আমরা। খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখেনি কেন? উত্তর হচ্ছে ইংরেজি পড়েছে বলে, ইংরেজি পড়েছে বলে দাড়ি রাখে নি, ইংরেজি পড়েছে বলে দাড়ি রাখে নি। এ পরবর্তী প্রশ্ন আসি ভাইরা। ওকে, পরবর্তী প্রশ্ন কি এটা, কে হাঁটিলে মাটিতে আওয়াজ হয়? কে হাঁটিলে মাটিতে আওয়াজ হয়? কে হাঁটিলে মাটিতে আওয়াজ হয়? প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, কে হাঁটিলে মাটিতে আওয়াজ হয়? বলো, কে মানে কে হাঁটিলে মাটিতে আওয়াজ হয়? জমিল তো দৌড়ায়। রহিমা হাঁটিলে, হাসিনীর মা নাকি আমেনা? কে হাঁটিলে মাটিতে আওয়াজ হয়? উত্তর কি এ হবে, বি হবে, সি হবে, ডি হবে? কোনটা? ওকে, তাহলে উত্তর হচ্ছে কি, কে হাঁটিলে মাটিতে আওয়াজ হয় সেটা হচ্ছে রহিমা। রহিমা হাঁটিলে, রহিমা বি নাম্বারটা, তাহলে উত্তর হচ্ছে বি নাম্বারটা। রহিমা হাঁটিলে মাটিতে কি হয়? আওয়াজ হয়। মানে কি বলতো, মানে মজিদ বলছিল তোমার হচ্ছে মাটিতে অভিশাপ দিবে, এরকম কিছু মজিদ বলছিল এটা। তাহলে কে হাঁটিলে মাটিতে আওয়াজ হয়? উত্তর হচ্ছে রহিমা। রহিমা হাঁটিলে মাটিতে কি হয়? আওয়াজ হয়, শব্দ হয়, মানে পা মাটিতে লাগা হাঁটে আর কি, বুঝছো? উত্তর হচ্ছে রহিমা। ওকে প্রিয় ভাইরা, উত্তর পেয়ে গেছি। পরে আসে দেখো, কি মিয়া তোমার দাড়ি দিলে কি ময়লা আছে? উত্তরটি কার? কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? তোমার দিলে কি ময়লা আছে? এই যে এই উক্তিটা কার? মোদাব্বেরের, মজিদের, খালেক ব্যাপারী নাকি পীর সাহেবের? এই উক্তিটা কার? প্রিয় ভাইরা একটু বলো দেখি উক্তিটা কার? হ্যাঁ, ওকে গুড, সাবাস। হ্যাঁ, মসজিদের একদম বলছে, কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? তোমার দিলে কি ময়লা আছে? উক্তিটা কার? উত্তর হচ্ছে আমার এই তো, উত্তর হচ্ছে আমার কার? এই যে উত্তর হচ্ছে আমার এই যে মসজিদের। এটা আমার বি নাম্বার উত্তর, এটা আমার বি নাম্বার। ঠিক আছে, উত্তর হচ্ছে আমার বি নাম্বার। ওকে ঠিক আছে ভাই, পরবর্তী প্রশ্ন আসি। দেখো, এই যে দেশে দেশে পীরদের সফর শুরু হয় কখন? মানে দেশে দেশে পীরদের সফর শুরু হয় কখন? হ্যাঁ, কখন শুরু হয় বলো দেখি। ধানের মৌসুমে, দুর্ভিক্ষের সময়ে, গায়েবী নির্দেশ পেলে, নাকি মুরিদদের আহ্বান পেলে? কখন শুরু হয় বলতো? যখন ওই যে মৌসুম আসে, একটা মৌসুমটা কখন? দেশে দেশে পীরদের আনাগোনা সফর শুরু হয় কখন? ধানের মৌসুমে, দুর্ভিক্ষ সময় আসে না, গায়েবী নির্দেশ পেলে, নাকি হচ্ছে মুরিদের আহ্বান পেলে? কোনটা সঠিক উত্তর হবে? এই তো গুড, সাবাস।
ওকে, তাহলে কি পেলাম ভাইয়া? দেশে বিদেশে পীরদের সফর শুরু হয় কখন? যখন ধানের মৌসুম চলে। তখন কি চলে? ধানের মৌসুম চলে, তখন দেশে দেশে পীরদের মৌসুম মানে পীরদের কি হয়? সফর শুরু হয় আর কি। হ্যাঁ, ওকে, পেয়ে গেলাম। পরবর্তী আসি, দেখো এটা হচ্ছে এটা লালসাল উপন্যাসে পরগাছা মুরব্বী কে? লালসাল উপন্যাসে পরগাছা মুরব্বী কে? পরগাছা মুরব্বী কে? তোমাদের একটু পড়াইছিলাম, বলো দেখি ভাইয়া একটু। পরগাছা মুরব্বী কে? লালসাল উপন্যাসে পরগাছা মুরব্বী কে? খালেক ব্যাপারী, কি সলোমনের বাপ, নাকি হচ্ছে মোদাব্বের মিয়া, নাকি ধলা মিয়া? ওকে, এটি বলো, লালসাল উপন্যাসে পরগাছা মুরব্বী কে? পরগাছা মানে কি? যে অন্যের উপর নির্ভর করে চলে। অপরগাছা মানে কি? পরগাছা মানে হচ্ছে যেই গাছটা, হ্যাঁ, যে গাছ অন্য গাছের উপর নির্ভর করে বড় হয়। হ্যাঁ, যেমন যেমন দেখো ধলামিয়া তার বাসায় না গিয়ে সে তার বোনের জামাইয়ের বাসা, অর্থাৎ বোনের বাসায় থেকে খাচ্ছে ভাত, মিষ্টি বলে থেকে যাচ্ছে বা যাচ্ছে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে পরগাছা মুরব্বী কে? ধলামিয়া। সে কি ভাইয়া? সে হচ্ছে ধলামিয়া। হ্যাঁ, উত্তর হচ্ছে ধলামিয়া। ওকে, ওকে, ঠিক আছে, শেষ। ওকে ভাইয়া, পরবর্তী আসি, দেখো পরবর্তী কি আছে, দেখো ধলামিয়া পাইলাম। মজিদের ভাষায় স্ত্রী লোকদের সন্তানাদি হয় না কেন? মজিদের ভাষায় স্ত্রী লোকদের সন্তানাদি হয় না কেন? প্রশ্ন করা হয়েছে এটা। সন্তানাদি হয় না কেন? কেন হয় না ভাইয়া? মজিদের ভাষায় স্ত্রী লোকদের সন্তানাদি হয় না কেন? কেন হয় না? হ্যাঁ, কেন হয় না একটু বলো দেখি, কেন হয় না? মানে সন্তানাদি কেন হচ্ছে না? এই যে বলে ফেলছো অলরেডি, গুড, সাবাস। ওকে, এখন দেখো, মসজিদের ভাষায় পেটে বেরি পড়ায়, পর্দা প্রথা না মানায়, মসজিদের শিরুনি না দেওয়ায়, নাকি হচ্ছে শিরুনি না দেওয়া, নাকি পীরদের পানি পড়া না খাওয়ায়? কি কারণে? এটা একজন বলছে কি, একজন বলছো তোমার হচ্ছে, হ্যাঁ, লাল কি বই, এটা কি হবে? এটা হবে, হ্যাঁ, পেটে বেরি পড়ায় আর কি। মজিদের ভাষায় সন্তানাদি হয় না, কারণ কি? কারণ হচ্ছে এই যে পেটে বেরি পড়ায় কারণে তোমার হচ্ছে মেয়ে লোকের বা স্ত্রী লোকদের সন্তানাদি হয় না। তোর উত্তর পেয়ে গেছি। ওকে, তাহলে আমি কি পাইলাম ভাইয়া? তাহলে আমি এখানে পাইলাম, এখানে মজিদের ভাষায় স্ত্রী লোকদের সন্তানাদি হয় না কেন? কারণ হচ্ছে এই যে এই নাম্বারটা, পেটে বেরিয়ে পড়ার কারণে হয় না। ওকে ভাইয়ারা, পরবর্তী প্রশ্ন আসি। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখবো আমরা একটু এখন। ওকে, এখানে চলে আসছি। এরপরে দেখি, এরপর কি আছে, এটা পাইলাম। এরপর এটা দেখি, লালসাল উপন্যাসের শেষ বাক্য কি, কোনটা? লালসাল উপন্যাসের শেষ বাক্য, একেবারে শেষ বাক্যটা, লালসাল উপন্যাসের মধ্যে শেষ বাক্যটা কি ছিল? বলতে পারবা কি? ওই লালসাল উপন্যাসের মধ্যে শেষ বাক্যটা কি ছিল? হ্যাঁ, একেবারে শেষ বাক্যটা আবার কি ছিল, ঠিক বলতে পারবা? ওকে, শেষ বাক্যটা কি ছিল ভাইয়া? শেষ বাক্যটা কোন ছিল একটু বলো দেখি, আমার একটু বলো, কমেন্ট করে একটু বলে দাও দেখি। ওকে, দেখো লালসাল উপন্যাসের শেষের দিকে বাক্য কোনটা? এটা কি এটা? দেখো তো, এটা কি এটা? নাহমানি করিও না, মুহূর্তের মধ্যে কিয়ামত হবে, খোদার উপর তাওয়াক্কুল রাখো, বিশ্বাসের পাথরে যেন খোদার সেই চোখ। কোনটা সঠিক উত্তর? বিশ্বাসের পাথরে যেন খোদার সেই চোখ। এই তো, সাবাস। হ্যাঁ, অপি বলছো ঘ নাম্বারটা, সাবাস। এটা উত্তর কি? উত্তর হচ্ছে ডি নাম্বারটা, এই যে এটা, বিশ্বাসের পাথরে যেন খোদার সেই চোখ। বিশ্বাসের পাথরের মধ্যে খোদার সে চোখ, এটা হচ্ছে লালসাল উপন্যাসের সর্বশেষ বাক্য। ওকে, তাহলে ভাই এটা পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন কি আমার? এই যেটা, এটা হচ্ছে লালসাল উপন্যাসের ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন একটু খেয়াল করো, লালসাল উপন্যাসের ইংরেজি অনুবাদের যে নাম প্রকাশ করা হয় এটা কোনটা? এটাকে লালসালু, অনেকে বলবে এটা, কিন্তু এটা হবে না। অনেকে বলবে রেড শালু অফ বেঙ্গল বা বাংলা, এটাও হবে না। তাহলে হবে কোনটা? এইটা আর এটা। এই দুইটা 82 মধ্যে কোনটা রাইট হবে? দেখি ওরা কি বলে।
দেখি ওরা কি বলে, বিশ্বাসের পাথরের জন্য খোদা সে চোখ, এটা সর্বশেষ লাইন। ট্রি উইদাউট রুটস, একদম বলছে এটা ট্রি উইদাউট রুটস, এটা হচ্ছে ইংরেজি নাম বলছে। ট্রি উইদাউট রুটস এটা হচ্ছে ইংরেজি নাম, তাই না? ট্রি উইদাউট রুটস এটা হচ্ছে ইংরেজি নাম ভাইয়া। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এটা, এই যে এটা সঠিক উত্তর হচ্ছে কি ভাই আমার এটা, ট্রি উইদাউট রুটস, ট্রি উইদাউট রুটস, ট্রি উইদাউট রুটস। ওকে ওকে আমি পেয়ে গেছি ভাইয়া, এটা আমি পেয়ে গেছি। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। ওকে পরে দেখো, লাল সালু উপন্যাসের সকল ঘটনার নিয়ন্ত্রক কে? এখানে বলেছে নিয়ন্ত্রক, এখানে বলেছে নিয়ন্ত্রক, হ্যাঁ নিয়ন্ত্রক। লাল সালু উপন্যাসের সকল ঘটনা একবার শুরুতে দেখাইছি তোমাদেরকে, আমি এক শুরুতে দেখাইছি। লাল সালু উপন্যাসের সকল ঘটনার নিয়ন্ত্রক কে? সকল ঘটনার নিয়ন্ত্রক কে বলো? লাল সালু উপন্যাসের সকল ঘটনার নিয়ন্ত্রক কে? দেখি তো আর কয়টা আছে ভাই, এই যার শেষ, আমার তো একটা দুইটা তিন চারটা আছে, শেষ ভাই। দ্রুত দ্রুত করে ফেলো, বলে ফেলো। লাল সালু উপন্যাসের সকল ঘটনার নিয়ন্ত্রক কে? এটা কি খালেক ব্যাপারী হবে? দ্রুত বল ভাই দ্রুত। হ্যাঁ সে হচ্ছে মজিদ, সে হচ্ছে কে ভাই? সে হচ্ছে আমার মজিদ। তা লাল সালু ঘটনার সর্বশেষ মানে নিয়ন্ত্রক হচ্ছে কে? সে হচ্ছে মজিদ। ওকে পরবর্তী প্রশ্ন, মুদাসসির কথাটির অর্থ কি? মুদাসসির কথাটির অর্থ কি বলতে হবে। মুদাসসির কথাটির অর্থ কি? ওকে বলো একটু দ্রুত বলো। মুদাসসির মানে কি? মুদাসসির পীর, তোমার নাম শুনছো না একটু? মুদাসসির পীর, হ্যাঁ শব্দটার নাম কি? একদিন আমরা পরীক্ষার আগে জুয়েল, কয়েকদিন আগে আমরা দুই দিন আগে বা 3 দিন আগে বি ইউনিটের আমরা স্যার মানে ক্লাস নেব যতক্ষণ পারি, ইংলিশ বাংলা জিকে থাকবে। হ্যাঁ প্রতিবার, গতবার যেমন করছি এবার করবো ইনশাল্লাহ। হ্যাঁ গতবার আমরা মনে আছে আমাদের, গতবার আমরা একটা ক্লাস ছিলাম 3টা পর্যন্ত, রাত 3টা প্লাস সময় নিয়েছিলাম, মানে সকালে মানে দুপুর মানে রাত 11টা শুরু করছি, আমার 3টা 4টা 3টে সাড়ে 3টা 4 বাজে গেছে আর কি, এরকম ক্লাস এইবারও একটা হবে এরকম ইনশাল্লাহ। হ্যাঁ এরকম একটা ক্লাস হবে। হ্যাঁ তো আমরা তৈরি হচ্ছি ইনশাল্লাহ, তৈরি হচ্ছি। মুদাসসির পীর কথার অর্থ কি? ওটা হচ্ছে এই শেষ মুহূর্তে হ্যাঁ আমাদের ফ্রি ক্লাসগুলো করলেই হলো, এর ফুল কোর্স ইকের সময় আছে নাকি? একদমই দেখি ওরা কি বলে। মুদাসসিরের কথাটির শব্দের অর্থ কি? এটা অর্থ হচ্ছে নাম না জানা, নাম না জানা ভাইয়া। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, ওকে এটা শেষ। এরপর হচ্ছে নাম জানা পাইলাম। এরপর হচ্ছে মধুপুর থেকে গারো পাহাড়ের কতদিনের পর, মানে মধুপুর থেকে গারো পাহাড়ের যে পথ, হ্যাঁ রাস্তা, কতদিনের রাস্তা? 2 দিনের রাস্তা, 3 দিনের রাস্তা, 1 দিনের রাস্তা, 4 দিনের রাস্তা? কয় দিনের রাস্তা ভাইয়া? কয় দিনের রাস্তা? কয়দিন রাস্তা একটু বলো ভাইয়া, একটু বলো, একটু বলো রাস্তা কয় দিনের ভাইয়া? হ্যাঁ 3 দিনের। কয় দিনের রাস্তা ভাইয়া? 3 দিনের রাস্তা, একজন বলছে 3 দিনের রাস্তা। হ্যাঁ 3 দিনের রাস্তা। ওকে তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি 3 দিনের রাস্তা আমরা। ওকে কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল? দ্রুত বলো, কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল? কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল? একটু আগে দেখছি কিন্তু আমরা কত বছর বয়সে, আমরা একটা প্রথম আমেনা বিবি যখন দেখছিলাম আমরা তখন দেখছি আমরা, হ্যাঁ আমেনা বিবির বয়স মানে বয়সের, আমেনা বিবির কত মানে কত বছর বয়সে বিয়ে হয়েছিল আর কি? 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর? ওকে 13 বছর বয়স, একদম বছর 13 বছর, একদম বছর 13 বছর বয়সে। উত্তর হচ্ছে সঠিক উত্তর 13 বছর, সঠিক উত্তর হবে 13 বছর বয়স। কত বছর বয়স? 13 বছর বয়স। দেখি তো উত্তরটা। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে 13 বছর বয়সে। 13 বছর বয়সে কি হয়েছিল? বিয়ে হয়েছিল। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। ঠিক আছে, সর্বশেষে এটাই বলবো, যারা ক্লাস করছো শেষ মুহূর্তে, ফুল কোর্স নয়, শেষ মুহূর্তে হচ্ছে এক্সাম। কি ভাইয়া? এক্সাম, এক্সাম দিবা। এই যে এক্সামে বলে দিচ্ছে এখানে সুন্দর মতো ফি, জাস্ট একটা মেসেজ দিয়ে বলবো যে এক্সাম বসে হতে চাই, ডিটেলস সব 25টা এক্সাম নিবো আমরা, এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে, পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে ওকে, এই যে থ্যাংক ইউ মনে আসবে, এখন চলে আসছে থ্যাংক ইউ, চলে আসছে। এই যে থ্যাংক ইউ তোমাদের দিয়ে দিলাম, যারা ক্লাস করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই যে প্রায় 12টা বেজে গেছে, প্রায় 12টা কাছাকাছি চলে আসছি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। সামনে লং টাইম ক্লাস হবে, আস্তে আস্তে সময় বাড়াচ্ছে আর কি, তোমাদের প্র্যাকটিস করাচ্ছে আর কি, বাড়বে। ঠিক আছে বাড়বে। এখন তুমি যেটা করবা, হ্যাঁ তুমি যেটা করবা সেটা হচ্ছে কমেন্টে জাস্ট কি করবা বলো তো দেখি, একটু কমেন্টে কি লিখবা? কমেন্টে জাস্ট কি লিখবা? এই যে কেউ লিখবা সিউ, হ্যাঁ কেউ লিখবা ছবি, কি লিখবা? কি ছবি? দেখি দ্রুত 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 দেখি বলো তো দেখি ভাইয়ারা, ছবি লাগবে। ছবি মানে আমরা, ছবি মানে কি? ছবি মানে হচ্ছে আমরা। হ্যাঁ
ওকে, আমাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, একটু কমেন্টে যা ছোট করে সিউ অথবা ছবি লিখে দাও ভাই, একটু লিখে দাও। গ্রামার কিছু সমস্যা হয়, পরবর্তী ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সিউ ছবি, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, একটু দ্রুত বলে ফেলো, একটু বলে ফেলো। হ্যাঁ, ক্লাস শেষ করে দেবে এখনই আমরা, লং টাইম ক্লাস করেছি তোমাদেরকে। হ্যাঁ ইনশাল্লাহ সিউ, এই তো গুড গুড। হ্যাঁ ছবি লাগবেই ভাই, হ্যাঁ ছবি লাগবেই, ছবি লাগবেই। তাহলে কি পেলাম? হ্যাঁ সিউ, জাস্ট একটু লিখে দাও, একটু লিখে দাও ছোট করে, সুন্দর করে, এটা ছোট করে লিখে দাও। ক্লাস করলে ছবিতে ড্রপ করবা তোমরা। ওকে, ওদেরকে বলে দিছি শেষ মুহূর্তে যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে, এনাফ। হ্যাঁ, প্রতি বছর মানে শেষ মুহূর্তে, শেষ যে মুহূর্তে চলে এগুলো আছে, এগুলো তো আমরা প্রতিদিন লাইভ ক্লাস দিয়ে থাকি। হ্যাঁ দিয়ে থাকি, আমাদের যদি স্বাস্থ্য ঠিক থাকে আমরা দিব ইনশাল্লাহ। আমরা ছবি ক্যাম্পাসে আসো, তোমরা আসো। আমরা তো ক্যাম্পাসে আজকে আসি, তোমরা তোমার জায়গা করে দেওয়ার জন্য আমরা চলে যাবো। তোমরা আসো বুঝছো, তোমরা আসো। তোমাদের ক্যাম্পাস হবে, আমাদের তো হয়ে গেছে, এখন তোমাদের ক্যাম্পাস হবে। হ্যাঁ, আমাদের তো শেষ, আমাদের মানে সিউতে অনার্স করতে আসছি, অনার্স শেষ হয়ে গেছে, আমরা চলে যাবো এখন। তোমরা এখন আসবা, তোমাদের এখানে আমরা চলে যাচ্ছি, মানে তোমার জায়গা করে যাচ্ছি, তোমার জায়গাটা করে যাচ্ছি, তোমাকে রেখে পরে আমরা চলে যাবো। বুঝতে পারছো? তোমাকে রেখে আমরা চলে যাবো আর কি, তোমাকে রেখে আমরা চলে যাবো। তোমরা আসো। ওকে ভাইয়া, ঠিক আছে, আর দীর্ঘায়িত করলাম না। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে। ছবি লাগবে আমাদের, যেহেতু ছবি লাগবেই, নন স্টপ ক্লাস করবে ইনশাল্লাহ, নন স্টপ ক্লাস হবে। যেই পর্যন্ত আমি চার্জিং আছি, আমার ফোন চার্জিং আছে, সেই পর্যন্ত কি হবে? ক্লাস হবে, ক্লাস চলবে ইনশাল্লাহ, শেষ পর্যন্ত চলবে। একবার ছবি জয় করে এক পর্যন্ত ক্লাস চলবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়ারা, তোমাদের শুভরাত্রি, তোমাদের সকলে শুভরাত্রি জানাচ্ছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।